সো আজকে আমরা জিআরই এডব্লিউ এ সেকশন নিয়ে ডিসকাস করবো। সো আপনার হচ্ছে আপনি যখন জিআরই দিতে যাবেন, প্রথমেই হচ্ছে স্ক্রিনে আপনার সামনে যেটা আসবে সেটা হচ্ছে এডব্লিউ এ, অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট। ঠিক আছে। এখন আগের যে লং জিআরই ছিল ওইখানে দুইটা বিষয় আসতো, একটা হচ্ছে আপনার আর্গুমেন্ট রাইটিং আর হচ্ছে আপনার ইস্যু রাইটিং। ঠিক আছে। একটু দুইটা জিনিস আমাদের লিখতে হতো, দুইটারই আলাদা আলাদা টেমপ্লেট আছে, আলাদা আলাদা সিস্টেম আছে, আলাদা আলাদা অ্যাপ্রোচ আছে। বাট বর্তমানে শর্ট জিআরইতে আর্গুমেন্ট নাই, শুধুমাত্র হচ্ছে আপনার ইস্যু রাইটিং আছে। সো তবে লঙ্গার জিআরইতে কি মার্কস বেশি ছিল? এখন যেমন 340, তখন কি বেশি ছিল? না না না, ওইটাও 340-এ ছিল। ঠিক আছে, প্যারামিটারটা আপনার 340-এ ছিল, বাট ওইটার পরীক্ষার যে ডিউরেশনটা বেশি ছিল। ঠিক আছে, ইভেন পরীক্ষার মাঝখানে রেস্টও নেওয়া যেত। এখন রেস্ট নেওয়া যায় না। আপনি চাইলে রেস্ট নিতে পারেন, সমস্যা নেই, বর্তমান যে ভার্সন আছে আর কি। বাট সেটা আপনার অ্যালোকেটেড টাইম থেকে কাটা পড়বে। বুঝতে পারছেন? মার্কটা থাকবে না। এক্স্যাক্টলি। সো আর্গুমেন্ট রাইটিং নিয়ে আপাতত আমাদের চিন্তা ভাবনা না করলেও চলবে, আমরা শুধুমাত্র ইস্যু রাইটিং নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে। তো এই রাইটিং এর জন্য আপনি টোটাল সময় পাবেন হচ্ছে 30 মিনিটস। ভালো করে বুঝে নেন, আপনি সময় পাবেন হচ্ছে 30 মিনিটস। এটা হচ্ছে আপনার রাইট সাইডে এই কর্নারে হচ্ছে আপনাকে শো করবে, যে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আহ, এই রাইটিং এর বা এডাব্লিউ এর যে স্কোরের স্কেলটা হচ্ছে 0 থেকে 6। এটা 0 থেকে 6 স্কেলে কাউন্ট করা হয়। এটা আপনার 2 হইতে পারে, 2.5 হতে পারে, বা 3 হতে পারে, 3.5 হতে পারে, 4, 4.5, 5, 5.5, অ্যান্ড দ্য পারফেক্ট স্কোর ইজ 6। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। সো আপনি যে ড্যাশবোর্ডের মধ্যে আসলে লিখবেন, ওইখানে কোনো ওয়ার্ড কাউন্ট থাকবে না। আপনি যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করেন সেটা শো করবে না। আপনি যদি কোনো স্পেলিং মিস্টেক করেন সেটাও শো করবে না। ঠিক আছে। কিছু শর্টকাট আপনার জন্য অ্যাভেলেবল থাকবে। আপনি কপি করতে পারবেন, আপনি পেস্ট করতে পারবেন, মানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এগুলো কাজ করবে। আর ইভেন হচ্ছে রেডো আন্ডো কাজ করবে। রেডো আন্ডো, এই কিছু বেসিক ফিচার আপনি পাবেন। আর কিছু আসলে এখানে পাবেন না। আরেকবার বলি, টোটাল টাইম হচ্ছে আপনার 30 মিনিটস। স্কেলটা হচ্ছে 0 থেকে 6। এটা ইট ক্যান বি 2, 2.5, 3, 3.5, 4, 4.5, 5, 5.5, and the perfect score is 6. বেসিক কিছু ফিচার থাকবে আপনার, কপি, পেস্ট, রেডো, আন্ডো। নো স্পেলিং মিস্টেক, মানে আপনাকে স্পেলিং মিস্টেকটা শো করবে না। ইভেন গ্রামাটিক্যাল মিস্টেকও যদি আপনি করেন সেটাও আপনাকে শো করবে না। So, এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। এবার আসেন হচ্ছে এই এডব্লিউ এ, এটা দিয়ে এই টেস্টটা আসলে কেন নেওয়া হয়। ঠিক আছে। এডব্লিউ এ বেসিক্যালি রিপ্রেজেন্ট করে আপনার রাইটিং স্কিল। সদিশা, আপনার রাইটিং স্কিল কতটুকু ভালো, কোনো একটা বিষয়কে আপনি কতটুকু লজিক্যালি এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, আপনার বিশ্লেষণী দক্ষতাটা কেমন, এই এডব্লিউ স্কোর দিয়ে এটা অ্যাসেস করা হয়। ঠিক আছে। এখন ধরেন আপনার এডব্লিউ স্কোরটা অনেক কিছু হইতে পারে। থ্রিও খারাপ না, বাট এভারেজ হচ্ছে 3.5, হুইচ ইজ গুড। তাহলে 4, 4.5 এগুলো আরো ভালো, তাই না? ধরেন 5, 5.5 অনেক ভালো। আপনার এডব্লিউ স্কোর যদি ইভেন 4.5 হয়, 5 হয় বা 5.5 হয়, ঠিক আছে, এটা অনেক ভালো। বাট এডব্লিউ স্কোর ভালো হইলেই এটা আপনাকে স্কলারশিপ বা ফান্ডিং এর নিশ্চয়তা দিবে না। এটা ভালো করে মাথায় রাখেন। ঠিক আছে। আপনার এডব্লিউ স্কোর মনে করেন অনেক ভালো, বাট দ্যাট ডাজন্ট মিন আপনি শিওরলি ফান্ডিং পাচ্ছেন বা স্কলারশিপে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে। ঠিক আছে। কিন্তু আপনি যদি খারাপ করেন, আপনার স্কোর যদি 2 হয়, 2.5 হয়, ঠিক আছে, এইটার কারণে আপনার ফান্ডিং আহ বাতিল হতে পারে। এই বিষয়টাকে আমরা বুঝলাম। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি ভালো করলেই যে আপনি ফান্ডিং পাবেন এটার কোনো গ্যারান্টি নেই, তবে খারাপ করলে আপনাকে হচ্ছে আপনার ফান্ডিং বাতিল হতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেকে দেখবেন হচ্ছে ভার্বাল এবং কোয়ান্ট পড়তে পড়তে, ভার্বাল এবং কোয়ান্টে টাইম দিতে দিতে এডব্লিউ এ বলে যে একটা বিষয় আছে, এটা কথা ভুলে যায়। ঠিক আছে। তো এরকম অনেক আমি দেখছি যে শুধুমাত্র ভার্বাল কোয়ান্ট পড়ে গেছে, ওভারঅল জিএর স্কোর ভালো, ইভেন ধরেন 316, 17। ঠিক আছে। বাট ওই
এডাব্লিউ তে পাইলে 2.5, শুধুমাত্র এই এডাব্লিউ এর কারণে আরেকবার পরীক্ষায় বসতে হয়। বোঝা গেছে? এরকম অনেক টেস্ট টেকার আছে কোনো ধরনের উইদাউট প্রিপারেশন, এডাব্লিউ এর কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই পরীক্ষার হলে চলে যায়। আপনি সেটা যেতে পারেন, ঠিক আছে? আপনার রাইটিং স্কিল যদি আগে থেকে খুব বেশি ভালো থাকে, আপনি জাস্ট টেমপ্লেটটা দেখে গেলেই চলবে। বাট এটা হচ্ছে আপনি আমাকে যদি কয়েকটা রাইটিং লিখে আপনার স্যাম্পল পাঠান, তাহলে আসলে জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে? যাই হোক, আশা করি আমাদের এই এডাব্লিউ এর বেসিক কথাবার্তা গুলো বললাম, এটার গুরুত্বটা কি সেটাও আপনাকে বললাম। আচ্ছা, এবার আসেন হচ্ছে এই এডাব্লিউ এ আপনার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বা স্কোরিং প্যারামিটারস গুলো আসলে কি? দ্য ফার্স্ট ওয়ান ইজ ফলোইং দ্য ডিরেকশন। ইউ হ্যাভ টু ফলো দ্য ডিরেকশন। So don't worry, we will talk it about later. The second one is word count. বেসিক্যালি হচ্ছে আপনার আহ, অন্যান্য প্যারামিটার গুলো যদি ঠিক থাকে, ভালো করে বুঝেন কথাটা, অন্যান্য প্যারামিটার গুলো যদি ঠিক থাকে, তাহলে আপনার প্যাসেজ যত লম্বা হবে, আপনি স্কোর তত আপনার ভালো আসবে, ঠিক আছে? এটা একটা বিষয়। দেন আসেন হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে হচ্ছে আপনার ইস্যুটা বা অ্যাসেট হচ্ছে ওয়েল অর্গানাইজ কিনা। কারণ হচ্ছে এটার একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, এটা একটা বডি প্যারাগ্রাফ থাকতে হবে, বেসিক্যালি তিনটা বডি প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে কনক্লুশন। একটা ইন্ট্রোডাকশন, থ্রি বডি প্যারাগ্রাফস, এন্ড ওয়ান কনক্লুশন। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ কোহিশন। কোহিশন ইজ জাস্ট ফ্লো, ঠিক আছে? এটাকে গ্রামাটিক্যালি কোহিসিভ হইতে হবে, লজিক্যালি কোহিসিভ হইতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমরা এগুলো ডিসকাস করবো। দেন আসেন হচ্ছে গুড রাইটিং, ঠিক আছে? তো গুড রাইটিং এ আসলে কি কি জিনিস কাউন্ট করা হয়, এই জিনিসটা আমরা দেখবো, সমস্যা নেই। তো প্রথমে আসেন হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট। এই আপনার রাইটিংটা যদি আপনার 0 থেকে 100 ওয়ার্ডের হয়, স্কোর মেবি 0 to 0.5। যদি সেটা 101 থেকে 200 ওয়ার্ডের মধ্যে হয়, তাহলে স্কোর হতে পারে 1 or 1.5। এটা যদি 201 থেকে 300-র মধ্যে হয়, তাহলে 2 or 2.5। এটা যদি আপনার ধরেন 501 থেকে 600-র মধ্যে থাকে, তাহলে 5 or 5.5। এটা যদি 600+ হয়, তাহলে ইভেন আপনি 6ও পাইতে পারেন। তবে বললাম যে অন্যান্য প্যারামিটার গুলো ঠিক থাকতে হবে, ঠিক আছে? অন্যান্য প্যারামিটার গুলো যদি ঠিক থাকে, এই যদি ওয়ার্ড কাউন্ট হয়, আমরা ধরে নিচ্ছি যে আপনার অন্যান্য প্যারামিটার গুলো সব ঠিকঠাক আছে, তাহলে ওয়ার্ড কাউন্ট যদি এমন হয়, তাহলে আপনার এরকম স্কোর আসতে পারে। তো যাই হোক, এটা জাস্ট গ্রেডমেট থেকে নেওয়া, এটা ইটিএস এই ধরনের কোনো কিছু আসলে কখনো পাবলিশ করে নাই, ঠিক আছে? বাট এটা বোঝা যায়, ঠিক আছে, মোটামুটি। সেখান থেকে আপনার ওয়ার্ড কাউন্ট নিয়ে একটা আইডিয়া পেতে পারেন। এরপরে আসলে হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মিনস দ্য হোল অ্যাসেট, হাউ ইউ অর্গানাইজ, ঠিক আছে? যেমন এটার একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, তিনটা বডি প্যারাগ্রাফ থাকতে হবে, এবং একটা কনক্লুশন থাকতে হবে। সো ইন্ট্রোডাকশন আপনাকে অবশ্যই দিতে হবে, there is no choice, and three body paragraphs. So 1, 2, 3, you have to ensure that each paragraph contains unique idea, ঠিক আছে? আপনি একই প্যারাগ্রাফের মধ্যে আসলে ওই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আইডিয়া নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? একটা প্যারাগ্রাফ একটা ডিস্টিংক্ট আইডিয়া নিয়ে কথা বলবে, এই বিষয়টা বুঝলেন? তারপর হচ্ছে আপনার কনক্লুশন, যে ইউ মাস্ট হ্যাভ ইট, বা ইউর অ্যাস এ মাস্ট হ্যাভ ইট। আপনি যদি কনক্লুশন কোনো কারণে বাদ দেন, আপনার স্কোর কিন্তু ড্রাস্টিক্যালি ফল করবে। সো আমরা এই আইডিয়াটা পেয়ে গেলাম, আমরা যে ইস্যুটা লিখবো, এই ইস্যুটার মধ্যে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তিনটা বডি প্যারাগ্রাফ থাকবে, এবং হচ্ছে একটা কনক্লুশন থাকবে, মাস্ট। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসলে হচ্ছে কোহিশন। There are two types of cohesion. The one is grammatical cohesion. The another one is logical cohesion. Uh, when you write, you have to maintain both. You have to maintain grammatical cohesion. You have to maintain logical cohesion. So the first one is grammatical cohesion. What is it? What is grammatical cohesion? If you read the sentence, when a student relies entirely on AI, they lost the ability to think carefully. So who are they? বলেন তো আপনারা, দে আসলে কারা? দে আসলে কে? এই দে কাকে রিপ্রেজেন্ট করতেছে, বলতে পারবেন প্লিজ?
রেসপন্স করেন। স্টুডেন্টদেরকে। দে কি হচ্ছে এই একজন স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে? ইজ ইট পসিবল? না, না। সম্ভব? তাহলে এই বাক্যটা গ্রামাটিক্যালি হ্যাঁ, কোহেসিভ অর সবাই। নট? তাহলে এই বাক্যটাকে যদি আমি ঠিক করতে চাই, আমাকে হচ্ছে এখানে দিতে হবে কি স্টুডেন্টস, রাইট? কারণ হচ্ছে আপনি যখন এই বাক্যে যে কোনো ইংলিশ সেন্টেন্সে আপনি যখন প্রোনাউন ব্যবহার করবেন, তাই প্রোনাউনের তিনটা কেস আছে: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে পজেসিভ। ঠিক আছে, আপনি সাবজেক্টিভ ফর্ম ইউজ করেন, অবজেক্টিভ ফর্ম ইউজ করেন বা পজেসিভ ফর্ম ইউজ করেন, যেটাই ইউজ করেন তার একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। ঠিক আছে, তার একটা প্রপার অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এবার আসেন হচ্ছে এখানে কি বলতেছে দেখি। টেকনোলজি সেভস আওয়ার টাইম। ওকে ফাইন, প্রযুক্তি আমাদের সময় বাঁচায়, দ্যাটস ভেরি গুড, বাট ইট এরোডেড আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। বাক্যটা যদি আপনি একটু পড়েন, কি দাঁড়াইলো? টেকনোলজি, প্রযুক্তি সেভস আওয়ার টাইম, আমাদের সময় বাঁচায়, কিন্তু ইট ইরোডেড আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। মানে ইট বলতে হচ্ছে টেকনোলজি, এটা আমাদের কি ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলকে এরোডেড করেছিল বা ক্ষয় করেছিল। এটা কি হইলো কিছু? এখানে আপনার হচ্ছে প্রেজেন্ট এটা ইনডিফিনিট, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হবে? না স্যার। হবে না। ইট erodes, রাইট? ইট erodes. So this is grammatical cohesion, and the second one is logical cohesion. So দেখেন এখানে কি বলতেছে, some smart home appliances, some smart home appliances মানে হচ্ছে এটা ভ্যাকুয়াম ক্লিনার হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, ঠিক আছে, যেগুলো হচ্ছে স্মার্ট। যাই হোক, some smart home appliances have reduced our daily physical exertion. It's very good. Therefore, social media algorithms capture our attention to instant gratification. এই বাক্যটা কি ঠিক নাকি ভুল একটু বলেন তো। মানে this sentence is correct or incorrect? Is this correct or incorrect? আপনি কি বলতে পারবেন এই বাক্যে কোথায় ভুল আছে? বলতে না পারলে সমস্যা, না পারলে বলেন পারবো না, সমস্যা নেই। একটা টপিক থেকে অন্য একটা টপিকে চলে গেছে। একটা টপিক থেকে অন্য একটা টপিকে চলে গেছে। আচ্ছা, ওকে ফাইন। এখান থেকে খেয়াল করুন, দেয়ার ফোর, আপনি যখন কোন একটা বাক্যে আসলে দেয়ার ফোর বা হচ্ছে ধরেন অ্যাজ এ রেজাল্ট, কি বললাম, দেয়ার ফোর বা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, এই শব্দগুলো ইউজ করবেন। এগুলো বেসিক্যালি হচ্ছে কনক্লুশন ড্র করে এগুলো দিয়ে। সো দেখেন এখানে বলতেছে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস হ্যাভ রিডিউসড আওয়ার ডেইলি ফিজিক্যাল এক্সারশন, দ্যাটস ভেরি গুড, বাট এই আইডিয়ার কোনো এই আইডিয়ার কোনো ফলাফল তো এইটা হইতে পারে না, তাই না, যে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ক্যাপচার আওয়ার অ্যাটেনশন থ্রু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এখানে আমরা এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ না করে আমরা যদি মোর ওভার বা হচ্ছে সিমিলারলি বা সামথিং এরকম কিছু একটা দিলে সেন্টেন্সটা লজিক্যালি কোহেসিভ হতো। তাহলে দেখেন এই বাক্যে কিন্তু কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই। দিস সেন্টেন্স ইজ 100% গ্রামাটিক্যালি কোহেসিভ বাট ইললজিক্যাল। বুঝলাম জিনিসটা আমরা? হ্যাঁ স্যার। ওকে, দেন এখানে কি বলতেছে দেখেন, অটোমেটেড ক্যালকুলেটরস হ্যাভ কমপ্লিটলি উইকেন্ড basic numerical skills among students. So, okay, fine. However, they can no longer solve simple math problems without a phone. তাহলে দেখেন তো, অটোমেটেড ক্যালকুলেটরের ফলেই তো এই ঘটনাটা ঘটছে, তাই না, যে আমরা এখন সিম্পল ম্যাথমেটিক্সও ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারি না। তো এখানে কি হাউএভার দেওয়া যাবে? এটা এই প্রথম যে আইডিয়া, প্রথম আইডিয়ার ফলাফল বেসিক্যালি হচ্ছে পরের আইডিয়াটা, তাই না? আমাকে এখানে দেওয়া লাগতো হাউএভার এর পরিবর্তে আমি ধরেন কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট বা দেয়ার ফর আমি ইউজ করতে পারতাম। বোঝা গেছে জিনিসটা? হাউএভার দিয়ে হচ্ছে নর্মালি কন্ট্রাস্ট ড্র করা হয়। আগের আইডিয়া যদি পজিটিভ হয় বা আগের আইডিয়া পজিটিভ নেগেটিভ না, মানে যেটাই হোক আর কি, এরপর এটার অপোজিট কিছু একটা থাকে। বুঝলাম জিনিসটা? হ্যাঁ স্যার। এই বাক্যটা আপনার গ্রামাটিক্যালি কারেক্ট বাট ইললজিক্যাল। সো এই জিনিসগুলো আপনাকে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে দেখতে হবে। ঠিক আছে, আপনি কনজাংটিভ অ্যাডভার্ব গুলো প্রপারলি ইউজ করতে পারছেন কিনা। ঠিক আছে,
তো আশা করি এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এবার আসলে হচ্ছে একটা গুড রাইটিং কোন কোন বিষয়গুলো দেখবে আপনার রাইটিংটাকে আমি ঠিক কখন ভালো বলতে পারবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ভেরি ফিউ টু জিরো গ্রামাটিক্যাল মিস্টেক, বা ভেরি ফিউ টু জিরো গ্রামার মিস্টেক। আপনি যখন হচ্ছে জিআরই দিবেন, ধরেন আপনার রাইটিং এর মধ্যে হচ্ছে, আর জি sure, ওই যে পূর্বের স্লাইডে একটা কোশ্চেন ছিল স্যার, জি এখানে স্যার যে কোশ্চেনটা, মানে ওই যে হয় না, স্টুডেন্ট রিলাইজ ইন্টারলি অন এআই, যখন ইয়েস, মানে ছাত্রছাত্রীরা এআই এর উপরে বিশ্বাস করে, দে লুজ দেয়ার এবিলিটি টু থিঙ্ক ক্রিটিক্যালি। হুম। তাহলে চিন্তা ভাবনা, তো স্যার এখানে মনে করেন দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সের আমার কাছে এটা ইলজিক্যাল মনে হচ্ছে। স্টুডেন্ট এখানে যদি আমি অ্যাডজেক্টিভ ফেস করে দেই, এটা কি ইলজিক্যাল হয়ে যাবো স্যার? মানে ওখানে দেওয়াটা, এই চিন্তাটা আগে ঢুকাই দিলে মানে মাঝে, না ঠিক হবে? মানে এখানে আপনি কি করতে চাচ্ছেন? এটা তো অ্যাডভার্ব ক্লজ, দে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ, রাইট? অ্যাডভার্ব ক্লজ, কিন্তু এটা তো স্যার ওই যে স্টুডেন্টেরই তো আহ, মানে দেটা তো স্টুডেন্টকেই মিন করতেছে, কাজে এখন এখানে তো দে আমি মানে অ্যাডজেক্টিভ কি? দে ক্লজ তো বানাবো না। প্লুরাল, দে তো হচ্ছে প্লুরাল, ঠিক আছে? ভালো করে বুঝুন, এটা দে তো তো ভুল হচ্ছে, আছে স্যার, আর বুঝতে পারছি স্যার ভুল আছে, দেগুলো প্লোরাল, বাট স্টুডেন্টস এস করে দিয়ে এরপরে যদি আমি অ্যাডজেক্টিভ ক্লোজ বানিয়ে এখানে ঢুকাই দিই, তার মানে এটা কি ইলজিক্যাল হয়ে যাইবো নাকি স্যার? না না, ইলজিক্যাল হবে কেন? স্টুডেন্টের জন্য আপনার কাছে যদি মনে হয় স্টুডেন্ট সম্পর্কে আপনি কোনো তথ্য দিতে চাচ্ছেন, আপনি দেন, সমস্যা তো নেই, ঠিক আছে? তো হ্যাঁ যাই স্যার। হোক, আমরা রাইটিং এর এই বিষয়গুলো নিয়ে ফার্দার কথা বলবো, আপাতত জাস্ট আপনি ওকে। সিস্টেমটা বুঝেন, ঠিক আছে? ওকে স্যার। দেন আসলে গুড রাইটিং, ধরেন কোন একটা আপনার রাইটিং এর মধ্যে যদি ধরেন তিনটা গ্রামার মিস্টেক আছে, তো ওটা সমস্যা না। পাঁচটা আছে, এটাও খুব একটা ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে? বাট একটা সেন্টেন্সের মধ্যে যখন আপনি দুই বা তিনটা গ্রামার মিস্টেক করবেন, সেম সেন্টেন্সের মধ্যে একের অধিক গ্রামার মিস্টেক, দুইটা বা তিনটা, ঠিক আছে, আপনার স্কোর যতই অন্যান্য, আপনার লেখাটা যতই কোহেসিভ হোক, আপনার আইডিয়া জেনারেশন যতই ভালো হোক, এক্সাম্পল যতই ভালো হোক, আপনি ভালো স্কোর করতে পারবেন না। এটা একটা বিষয়। দেন আসেন হচ্ছে সিনট্যাকটিক্যাল ভ্যারাইটি। হোয়াট ইজ সিনট্যাকটিক্যাল ভ্যারাইটি? ঠিক আছে, ইট মিনস diversity of sentences, like some of your sentences are simple, some of your sentences are complex, some of your sentences are active voice, some of your sentences are passive voice. That's it. মানে আপনি ধরেন কিছু সেন্টেন্স সিম্পল লিখলেন, বা কিছু সেন্টেন্স আপনি একটু কমপ্লেক্স করলেন, বা অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, ঠিক আছে, ডিগ্রি অফ কম্পারিজন, ইনক্লুসিভ, ঠিক আছে, বা ইনভার্সন। এই ভ্যারাইটি গুলো যখন হচ্ছে আপনি, এই ভ্যারাইটি গুলো যখন হচ্ছে আপনি আপনার লেখার মধ্যে থাকবে, তখন গ্রেডার বা রিডার বুঝে নিবে হচ্ছে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার বা সম্পর্কে ধারণা আছে। এটা একটা বিষয়। দেন আসেন হচ্ছে লেক্সিক্যাল ভ্যারাইটি। লেক্সিক্যাল ভ্যারাইটি মিনস হচ্ছে ভোকেব, আপনার ভোকেব গুলো কতটুকু স্ট্রং, ঠিক আছে? বাট ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ এ বাঞ্চ অফ জিআরই ওয়ার্ডস, রিমেম্বার দ্যাট, ঠিক আছে? আপনাকে যে অনেক বেশি জিআরই ওয়ার্ড ইউজ করতে হবে এমন না, বরং আপনি যদি অনেক বেশি জিআরই ওয়ার্ড ইউজ করতে যান, আপনার লেখার ক্ল্যারিটি নষ্ট হতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য পিপল এই জিআরই ওয়ার্ড গুলো যখন রাইটিং ইউজ করে, তারা হচ্ছে ভুলভাবে ইউজ করে, ঠিক আছে? আপনি যখন কনটেক্সটটা যদি আপনার কাছে পরিষ্কার না হয়, একটা জিআরই ওয়ার্ড আপনি ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে, বাট ওটার কনটেক্সটটা যদি আপনি প্রপারলি না জানেন, দরকার নেই, আপনি জাস্ট সিম্পল অ্যাজ ইউজুয়াল যে ওয়ার্ড আছে ওইটা ইউজ করেন। কারণ হচ্ছে এটা করতে গিয়ে উল্টা হিতে বিপরীত হতে পারে, তো এটা করা যাবে না। ফার্স্ট অফ অল, লেক্সিক্যাল ভ্যারাইটি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে পিৎজার উপর ধরেন এক্সট্রা চিজ দেওয়া বা এক্সট্রা টপিং দেওয়ার মতো বিষয়, ঠিক আছে? যে এক্সট্রা চিজ না দিলেও আপনি পিৎজাটা খেতে পারবেন, আবার এক্সট্রা টপিং না দিলেও আপনি খেতে পারবেন, ঠিক আছে? বাট দ্য ডিফারেন্ট ডিফারেন্ট টপিং দিয়ে জিনিসটাকে একটু সুন্দর করে, দ্যাটস ইট, আর কিছু না। বা আপনি তরকারির মধ্যে বলতে স্পাইসের মধ্যে, ঠিক আছে, জাস্ট একটা স্পাইস যুক্ত করা। বাট অতিরিক্ত জিআই ওয়ার্ড আপনার ক্ল্যারিটি নষ্ট করবে। এখানে আপনার গ্রেডারকে সারপ্রাইজ সারপ্রাইজ করার কোনো সুযোগ নাই বা করা দরকার নাই, বা রিডারকেও আহ অবাক করে দেওয়ার কিছু নাই, ঠিক আছে? তো যাই হোক, কোহেশন নিয়ে অলরেডি আমরা কথা বলছি, অর্গানাইজেশন নিয়ে আমরা কথা বলছি। দ্য লাস্ট ওয়ান ইজ স্টেইং অন টপিক। বেশিরভাগ মানুষ বা একটা মোস্ট অফ দ্য পিপল যেটা করে, লিখতে লিখতে হচ্ছে টপিক থেকে সরে যায়, ঠিক আছে, এবং ডিরেকশন ফলো করে না। কারণ আপনাকে হচ্ছে পিৎজা নিয়ে লিখতে বলো, মাঝখানে একটু বিরিয়ানি আলু নিয়ে আসলেন, ডোন্ট ডু দ্যাট। এটা করা যাবে না। আপনাকে লেখার সময়
সবসময় টপিকের মধ্যে থাকতে হবে, টপিকের বাইরে যাওয়া যাবে না। টপিকের বাইরে গেলেন, কথাটা ভালো করে বোঝেন, আপনি টপিকের বাইরে গেছেন, যে আপনার লেখার মধ্যে ধরুন কোনো গ্রামার মিস্টেক নাই, সেন্টেন্সের মধ্যে ধরুন ডাইভার্সিটি আছে, আপনি অনেক বেশি লেক্সিক্যাল রিসোর্সের ইউজ করছেন, ঠিক আছে আপনার, বাট সবকিছু ঠিকঠাক, বাট ওই যে আপনার টপিকের বাইরে চলে গেছেন, আপনাকে লিখতে বলছে পিৎজা নিয়ে, আপনি লিখলেন পিৎজার মাঝখানে বিরিয়ানির আলো, আপনার স্কোর ফল করবে। আমরা কি এতটুকু বুঝলাম নাকি বুঝলাম না? বুঝছি আমরা ভাই। কি বুঝতে, থ্যাংক ইউ। এবার আসেন হচ্ছে আহ কি আসলে পরীক্ষায় কোন প্রম্পট আসবে, ঠিক আছে? সো এখানে প্যারা খাওয়ার কিছু নাই, ইটিএস অলরেডি পিডিএফ দিয়ে রাখছে। আমি যে পিডিএফটার মধ্যে 152টা প্রম্পট আছে, আপনার পরীক্ষায় মেন এক্সামে এই 152টার মধ্যে থেকে একটা আসবে। এটা ভালো করে মাথায় রাখেন, যে যে পিডিএফটা দেওয়া আছে, যে রাইটিং পুলে, এটা হচ্ছে এখানে 152টা প্রম্পট আছে, বা 152টা প্রম্পটের মধ্যে একটা আসবে। সো দেয়ার আর থ্রি টাইপস অফ প্রম্পট। দ্য ফার্স্ট ওয়ান ইজ এগ্রি ডিসএগ্রি, the second one is opposing viewpoints, the third one is same reason. So in case of agree disagree, either you have to agree or disagree, nothing else, and these prompts are straightforward and easy to deal, ঠিক আছে? And the good news is this is the most common, this is the most common prompt, but you cannot avoid the other two because they do exist. বুঝলেন বিষয়টা? এগ্রি ডিসএগ্রি হচ্ছে সবচেয়ে কমন, ঠিক আছে? 80-90% ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এগ্রি ডিসএগ্রি প্রম্পটে আসতেছে, বাট আপনি এই দুইটাকেও কিন্তু স্কিপ করতে পারবেন না, এদের স্ট্রাকচার বা টেমপ্লেটও আপনাকে শিখতে হবে। আশা করি বোঝা গেছে। মানে স্যার আর একটু বলেন, আমি মানে স্যার কি বুঝতে পারি নাই, অ্যাটেনশন মনে হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছিল। বলছি হচ্ছে 3 ধরনের প্রম্পট আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। একটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি, অপোজিং ভিউ পয়েন্টস, ফ্লেম রিজন প্রম্পট। এগ্রি ডিসএগ্রি প্রম্পট আর মোস্ট কমন, ঠিক আছে? এটাই বেশি আসে, এবং দিস প্রম্পট মানে এটা ইজি টু ডিল, ঠিক আছে? ইজি টু ডিল, এটা আপনি সহজে ডিল করতে পারবেন। বাট এই যে দুইটা আছে, এটাকে আপনি স্কিপ করতে পারবেন না, ঠিক আছে, যেহেতু এটা এক্সিস্ট করে। সো এই দুইটা প্রম্পট কিভাবে ডিল করতে হয়, এটার টেমপ্লেট আপনাকে শিখতে হবে। স্যার ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমরা ডিসকাস করবো, বাট আজকে শুধুমাত্র আমরা হচ্ছে এগ্রি ডিসএগ্রি প্রম্পট নিয়ে কথাবার্তা বলবো, এবং হচ্ছে রাইটিং এর কিছু ফার্দার বিষয় আসলে নিয়ে কথা বলবো, ঠিক আছে? নেক্সট আসেন হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার সাম টেস্ট টেকার্স জাস্ট সিট অ্যারাউন্ড অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট হোয়াট টু রাইট, ঠিক আছে? যে ধরেন আপনি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা দিতে গিয়ে আপনি বসে বসে চিন্তা করতেছেন যে আসলে কি লিখবেন। এটা করা যাবে না, এটা করতে গেলে যেটা হবে আপনার সময় নষ্ট হবে, ঠিক আছে? সো টাইম ওয়েস্ট করা যাবে না, টাইম ওয়েস্ট করা যাবে না। আমাদের কাছে একটা ক্লিয়ার টেমপ্লেট আছে, দ্যাট উইল বি ডিসকাসড ফার্দার। এন্ড অলরেডি আমরা অর্গানাইজেশন সম্পর্কে জানি। আমাদের একটা ইন্ট্রোডাকশন থাকবে, 3টা বডি প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে কনক্লুশন থাকবে, ঠিক আছে? এবং ইটিএস আপনাকে 152টা ফর্ম দিয়ে রাখছে। এখন মজার বিষয় হচ্ছে এই 152টা প্রম্পট এর যে অ্যান্সার আপনি বাসা থেকে রেডি করে নিয়ে যেতে পারবেন। প্র্যাকটিসের জন্য হয়তো আপনি 30-35, ম্যাক্সিমাম গেলে 40টা হয়তো প্র্যাকটিস করবেন, তাও মনে অনেক বেশি বলে ফেললাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনি লিস্ট কোয়েশ্চেন গুলো পড়ে যান, ঠিক আছে? আপনি কোয়েশ্চেন গুলো পড়ে যান। আপনি যদি কোয়েশ্চেন গুলো পড়ে না যান, ধরেন আপনার এমন একটা প্রম্পট আসলো, প্রম্পটে কি বলছে বা প্রম্পট কি চাচ্ছে আপনি সেটাই বুঝলেন না, তাহলে আপনি ইজিলি কিন্তু আপনার টাস্ক রেসপন্স ভুল হবে, আপনি ডিরেকশন ফলো করবেন না, আপনার স্কোর ফল করবে সহজে সব। সো পিডিএফ অ্যাভেলেবল, আমি ডক ফাইলে আপলোড করে দিব, সমস্যা নাই, আপনি গুগল করলেও পাবেন। আপনার কাজ হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট 3টা 4টা করে কোয়েশ্চেন পড়া, ঠিক আছে? বা এটা লজিকটা কি হইতে পারে, রিজনিংটা কি হইতে পারে, আমি কিভাবে এটা যুক্তিটা খণ্ডন করবো, ঠিক আছে, বা কি কি এক্সাম্পল আমি দিব। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার।
এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি না, বাট স্ক্রিন স্টার্টেড হইতে যেটা বোঝা যেতেছে। হ্যাঁ স্যার, এখন হ্যাঁ, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে এখন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট কোশ্চেন গুলো পড়ে যাবেন, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এতটুকু ক্লিয়ার। সো আজকে আমাদের ম্যাক্সিমাম ডিসকাশনটাই এগ্রি ডিসএগ্রি প্রম্পট নিয়ে থাকবে। তো এখানে একটা প্রম্পট আছে, দেখেন এটা ইটিএস এর প্রম্পট। কি বলতেছে? দ্য লাক্সারিজ এন্ড কনভিনিয়েন্সেস অফ কন্টেম্পোরারি লাইফ, কন্টেম্পোরারি লাইফ মানে আমাদের বর্তমানে সমকালীন যে জীবনের কথা বলতেছে, প্রিভেন্ট পিপল ফ্রম ডেভেলপিং ইন্টু ট্রুলি স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস। মানে হচ্ছে আমাদের বর্তমানে আমাদের আশেপাশে যে লাক্সারি বা কনভিনিয়েন্সেস গুলো আছে, এগুলো আমাদের হচ্ছে স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট হতে বাধা দিচ্ছে। এটা হচ্ছে আমার প্রম, সহজ হিসাব। এটা হচ্ছে আমার প্রম। এখন ভালো করে খেয়াল করেন, আপনাকে ডিরেকশন ফলো করতে হবে, ঠিক আছে? ডিরেকশনের বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। ঠিক যেটা বলা হয়েছে ওইটাই আপনাদের করতে হবে। সো কি বলতেছে এখানে? রাইট এ রেসপন্স in which you discuss the extent to which you agree or disagree. What does it mean, the extent? Suppose আপনাকে বলা হলো যে ধরেন এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর ইউ ফর আওয়ার হেলথ। এটা একটা প্রম। ধরেন এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? টু হোয়াট এক্সটেন্ট? এক্সটেন্ট মিনস আপনাকে এখানে বলতেছে আপনি you don't have to strongly agree, you don't have to strongly disagree, ঠিক আছে? whether আপনি মোস্টলি এগ্রি করেন অথবা মোস্টলি ডিসএগ্রি করেন, এটা একটা বিষয়। দেন হচ্ছে আপনার ওকে ফাইন উইথ দ্য স্টেটমেন্ট এন্ড এক্সপ্লেন ইউর রিজনিং। মানে হচ্ছে হোয়াট আর দ্য রিজনস। যে আপনি যদি বলেন যে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, দিস ইজ ইউর ফর্ম বা দিস ইজ আওয়ার ফর্ম, I mostly agree with this viewpoint. Then, what are the reasons? What I care about exercise? এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আপনাকে আপনার রিজনিং গুলো বলতে হবে, কারণগুলো বলতে হবে। এরপর কি বলতেছে? ইন ডেভেলপিং and supporting your position, you should consider ways in which the statement might or might not be hold through and explain how this consideration shape your position. ঠিক আছে? তো এখন এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনাকে আপনি আপনার আইডিয়া ডেভেলপ করার জন্য প্রত্যেকটা কারণের সাথে আপনাকে এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল কি করবে? এক্সাম্পল হচ্ছে আপনার রিজনিং কে বা আপনার আইডিয়াকে ফার্দার আরো ডেভেলপ করবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে? সো দেখেন এখানে আমরা just a minute. সো দেখেন আপনি কোন একটা প্রম্পটের সাথে আপনি স্ট্রংলি ডিসএগ্রি করতে পারেন, এটা রেকমেন্ড করা হচ্ছে না, এবং স্ট্রংলি এগ্রি করতে পারেন, এটাও রেকমেন্ড করা হচ্ছে না। আপনি চাইলে নিউট্রাল থাকতে পারেন, এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাস করবো, সমস্যা নেই। বাট রেকমেন্ড করতেছি হচ্ছে আপনি ইদার মোস্টলি এগ্রি করবেন অথবা আপনি মোস্টলি ডিসএগ্রি করবেন, এটার বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? হয় আপনি মোস্টলি এগ্রি করবেন অথবা মোস্টলি ডিসএগ্রি করবেন। এই যে আপনার মোস্টলি এগ্রি করা বা মোস্টলি ডিসএগ্রি করা, দিস ইজ ইউর থিসিস, this is your thesis and thesis is the most important of your essay. এটা ভালো করে মাথায় রাখতে হবে। আর কোশ্চেন আপনি করতে পারেন যে why mostly disagree or mostly agree, the reason is the prompt itself. এই যে এখানে বলে দিচ্ছেন the extent to which you agree or disagree, ঠিক আছে? আপনার extent কতটুকু আপনি এগ্রি করেন বা কতটুকু আপনি ডিসএগ্রি করেন। যেটা বললাম যে you don't have to take any absolute positions like strongly disagree or strongly agree. TTS has given some flexibility, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয় আর কি। এখন ধরেন হচ্ছে আমাদের যে সহজ যে একটা ইয়ে নিয়ে কথা বলতেছি আপনার ফর্ম, যে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর ফর আওয়ার হেলথ, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখন এই এগ্রি ডিসএগ্রি ফর্ম লিখতে গেলে ফার্স্ট অফ অল আপনার একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনের টোটাল হচ্ছে আপনার চারটে স্টেপ আছে: হুক, শিফট টু দ্য ফর্ম, থিসিস এন্ড হচ্ছে আউটলাইন। সো হোয়াট ইজ হুক?
হুক ইজ জাস্ট এ জেনারেল স্টেটমেন্ট অথবা ট্রেন্ড বা অবজারভেশন অ্যাবাউট দ্য টপিক। যেমন আমি যদি হচ্ছে আহ, আপনার প্রম্পট ধরেন হচ্ছে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, সো এখানে আপনার হুক কি হইতে পারে, আপনি একটা হুক দিলেন ধরেন হচ্ছে the simplest way the simplest way to protect your body and brain is to exercise every day। তাহলে গ্রেডার যখন এই লাইনটা পড়বে তো হচ্ছে টপিক সম্পর্কে আইডিয়া পাবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনি আপনার থিসিস নিয়ে আসতেছেন না যে আই মোস্টলি এগ্রি অর আই মোস্টলি ডিসএগ্রি, আপনি জাস্ট টপিক সম্পর্কে একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছেন, দিস ইজ ইউর হোক, দিস ইজ ইউর হোক এন্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটা বিষয়। দেন আসবেন হচ্ছে শিফট টু দ্য ফর্ম। যেমন আপনি প্রথমে বললেন কি দ্য সিম্পলেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউর বডি এন্ড ব্রেইন ইজ টু এক্সারসাইজ এভরি ডে, দিস ইজ ইউর হোপ। দেন শিফট টু দ্য ফর্ম, আপনি বললেন দ্য ফর্ম argues that exercise is important for our health, this is your form, shift to the form। দেন আপনি বললেন I mostly agree with this viewpoint or with this stance, this is your thesis। I mostly agree with this viewpoint for the following two reasons, ঠিক আছে? দিস ইজ ইউর আউটলাইন। এরপর আপনি বলবেন দো আই ডু কনসিড দ্যাট, আপনাকে একটা কনসেশন পয়েন্ট রাখতে হবে। কেন কনসেশন পয়েন্ট রাখতে হবে? আপনি স্ট্রংলি ডিসএগ্রিও করেন নাই আবার স্ট্রংলি এগ্রিও করেন নাই, আপনি করছেন মোস্টলি ডিসএগ্রি বা মোস্টলি এগ্রি। তাহলে মোস্টলি যখন আপনি এগ্রি করতেছেন দ্যাট মিনস এখানে কোন লুপ হোল আছে, আপনার কোনো কনসেশন পয়েন্ট আছে। যেমন ধরেন আপনি বললেন হচ্ছে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, আই মোস্টলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট ফর দ্য ফলোইং টু রিজনস, দো আই ডু কনসিড দ্যাট in some cases exercise causes injury, ঠিক আছে? this is your concession point, ঠিক আছে? যেমন ধরেন আপনি ধরেন একটা রিজন দিলেন হচ্ছে এরকম হইতে পারে, ধরেন হচ্ছে রিজন 1, ঠিক আছে? রিজন 1 এ দিলেন হচ্ছে ধরেন আপনি প্রিভেন্টস আওয়ার ডিজিজ এক্সারসাইজ, ঠিক আছে, যেটা আপনি মোস্ট এগ্রি করছেন। রিজন 2 দিলেন হচ্ছে ধরেন লোয়ার স্ট্রেস এন্ড ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ। দেন কনসেশন পয়েন্ট আপনি দিলেন হচ্ছে আপনার রিস্ক অফ ইনজুরিস, ঠিক আছে? সো দিস ইজ ইউর বডি প্যারাগ্রাফ 1, দিস ইজ ইউর বডি প্যারাগ্রাফ 2, দিস ইজ ইউর বডি প্যারাগ্রাফ 3। আমরা বলছিলাম একটা ইন্ট্রোডাকশন থাকবে, তিনটা বডি প্যারাগ্রাফ থাকবে, একটা কনক্লুশন থাকবে। আশা করি বোঝা গেছে। এখন লিখতে গিয়ে এখন আপনার মেইন পরীক্ষায় তো আর এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ এটা তো পরীক্ষায় আসবে। ইপিএস এর প্রম্পটে যখন আপনি এমন যদি হয় আপনি খুব আপনার মাথায় আসতেছে না, হইতে পারেন অনেক সময় আমাদের ফার্স্ট লাইন অনেক সময় লেখার সময় মাথায় আসে না, ঠিক হয় কি না? হয় ভাই। ঠিক আছে, তাহলে আপনি কি আপনার মাথায় যদি হুক না আসে আপনি বসে থাকবেন বলেন তো? না স্যার, লিখতে হবে, শুরু করতে হবে। আপনাকে শুরু করে দিতে হবে, ঠিক আছে? আপনাকে শুরু করে দিতে হবে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, হুক এন্ড শিফট টু দ্য ফর্ম, দে আর নাইস, দে আর নাইস, এটার কথা বলতেছে, দুইজনের কথা বলতেছে, বাট নট এসেনশিয়াল, ঠিক আছে? বাট নট এসেনশিয়াল। বাট ইন্ট্রোডাকশনে আপনাকে অবশ্যই থিসিস রাখতে হবে। আমি অলরেডি বললাম থিসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এন্টায়ার এসে। ইউ ডোন্ট স্কিপ ইট, ইউ মাস্ট নট স্কিপ ইট, ঠিক আছে? ইফ ইউ ডু ইট then it lowers your score drastically, and you have to put the outline also, this is also important, ঠিক আছে? So these two are essential, just remember that। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনটা আবার বলি। ইন্ট্রোডাকশনে 4টা স্টেপ থাকবে। প্রথমটা হচ্ছে হুক, পরেরটা হচ্ছে শিফট টু দা ফর্ম, তারপর থিসিস which is very important, then outline which is also important। You can skip hook or shift to the form but not thesis and outline। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমাদের যে প্রম্পটটা ছিল, the luxuries and conveniences of contemporary life prevent people from developing into true strong and independent individuals, this is your introduction। তো the first line is hook, খেয়াল করেন এটা হচ্ছে hook, যেটা আমাদের বললাম না this thing is nice, ঠিক আছে? Then shift to the prompt, দেখেন আমরা প্রম্পটে শিফট করছি। the prompt argues that the luxuries and
conveniences of contemporary life prevent people from developing into truly strong and independent individuals. Just prompt যেমন ছিল এমন, ঠিক আছে? একটা দেন হচ্ছে আপনার থিসিস। I mostly agree, এই যে this is your thesis. I mostly agree with this viewpoint or this viewpoint. এটা ভুলে আসছে, ঠিক আছে? I mostly agree with this viewpoint for the two following reasons. ঠিক আছে? So I mostly agree with this viewpoint. এই এতটুকু অংশ বেসিক্যালি হচ্ছে আপনার থিসিস। আর এই যে for the following two reasons, এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, this is your outline. Though I do concede that this contemporary advancement can liberate human potential by removing mundane মানে হচ্ছে আমার রেগুলার যে টাস্ক, unconsuming obstacles from our daily routine. আমরা কি ইন্ট্রোডাকশনের টেমপ্লেটটা বুঝলাম? কাইন্ডলি একটু বলবেন, যদি কোনো কনফিউশন থাকে বলেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে জিনিসটা। হ্যালো, হ্যাঁ স্যার। কোনো কনফিউশন আছে আপনাদের? তানভীর ভাই, সুজিত ভাই? না, বুঝতে না পারছি। কনফিউশন নাই স্যার, ওই যে হুকটা স্যার মানে আরেকটু যদি বলতেন হুক Hook মানে is এখানে just a general statement about the topic. আপনাকে ধরো মানে পিৎজা নিয়ে লিখতে বললো, ঠিক আছে? পিৎজা সম্পর্কে আপনি জাস্ট জেনারেল স্টেটমেন্ট দিবেন, নাথিং এলস। বোঝা গেছে? হ্যাঁ স্যার, জেনারেল আপনাকে স্টেটমেন্টই দিয়ে শুরু করবো আর কি, হুকের ওইটা না? হুক জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করুন। আপনি তো পড়ে দেখেন না, এখানে বলতেছে, এখানে যে প্রম্পটটা দিছে, ঠিক আছে? এটা যে হ্যাঁ স্যার। জেনারেল স্টেটমেন্ট, নাথিং এলস, ঠিক আছে? আপনার তো তো হচ্ছে প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনি লিখেন, ঠিক আছে? আপনি লিখেন 2, 4, 5টা স্যাম্পল আপনি আমাকে পাঠান, ঠিক আছে? তাহলে বোঝা যাবে পুরো জিনিসটা। ক্লিয়ার ভাই বিষয়টা? হ্যাঁ স্যার। আমি তো এটা আপনাকেও তো বলছি যে হচ্ছে আপনারা যদি ডেডিকেটেড থাকেন, ঠিক আছে, আমি আমার দিক থেকে 100% দিব, বাট আনফরচুনেটলি আপনাদের মধ্যে ওই ডেডিকেশনটা আমি দেখতে পাচ্ছি না। সরি টু সে। ওকে ফাইন, আচ্ছা, তাহলে দিস ইজ আওয়ার ইন্ট্রোডাকশন। দেন আসলে হচ্ছে বডি প্যারাগ্রাফ। আমাদের বডি প্যারাগ্রাফ থাকবে টোটাল হচ্ছে 3টা। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3। বডি প্যারাগ্রাফ আমাদের 1 এবং 2 আমাদের থিসিসকে সাপোর্ট করবে, আর বডি প্যারাগ্রাফ 3 হচ্ছে আমাদের কনসেশন পয়েন্ট। ওকে ফাইন, তাহলে বডি প্যারাগ্রাফের টেমপ্লেটটা কেমন হবে? প্রথমে হচ্ছে একটা ট্রানজিশন ওয়ার্ড থাকতে হবে, কারণ হচ্ছে ফ্লোটা মেনটেন করার জন্য। ইন্ট্রোডাকশন শেষ হয়েছে, দেন শুরু বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1 আপনি যখন শুরু করবেন, ফার্স্ট অফ অল টু বিগিন উইথ, ইট ইন্ডিকেটস দ্যাট হিয়ার ইজ দ্য বিগিনিং অফ বডি। বোঝা গেছে জিনিসটা? এটা একটা কি বলে, এই যে একটা আইসোলেশন বা একটা ডিসকানেক্টেডনেস, এটা হচ্ছে শো করতেছে। প্রথমে আপনাকে ট্রানজিশন ওয়ার্ড ইউজ করতে হবে, দেন আপনার যে থিসিসটা ছিল আপনি থিসিসটা রিফ্রেশ করবেন। এখানে যে আপনার থিসিসটা ছিল যে আই মোস্ট এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, এটাকে জাস্ট আপনি একটু ঘুরাইয়া বলবেন, ঠিক আছে? দিস ইজ কল্ড রিফ্রেশ থিসিস। এই কাজটা কেন করবেন? কারণ হচ্ছে আপনি যদি থিসিসটা রিফ্রেশ না করেন, আপনার টপিক থেকে ডাইভার্ট হয়ে যাওয়ার সুযোগ আছে, ঠিক আছে? টপিক থেকে কিন্তু আমরা লিখতে লিখতে টপিক থেকে সরে যাই, টপিক থেকে সরা যাবে না। এখানে কি বলতেছে খেয়াল করেন, রিফ্রেজিং দ্য থিসিস ইজ ইম্পর্টেন্ট because it signals to the grader that you are staying on topic. গ্রেডার বুঝবে আপনি স্টিল টপিকের মধ্যে আছেন। দেন আপনাকে একটা রিজন দিতে হবে, ওই রিজনের এগেইনস্টে আপনি একটা এক্সাম্পল দিবেন, ঠিক আছে? এক্সাম্পল ধর, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, এভাবে আপনি শুরু করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? দেন আপনি আপনার আইডিয়াকে ফার্দার ডেভেলপ করার জন্য আপনি আরেকটা এক্সাম্পল দিবেন, বাট দিস ইজ অপশনাল, ঠিক আছে? করতে পারলে ভালো, বাট এক্সাম্পল যদি মাথায় না আসে তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে? দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ডেভেলপমেন্ট, ঠিক আছে? মোস্ট অফ দ্য পিপল স্কিপ ইট, বাট প্লিজ ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? আপনি অবশ্যই ডেভেলপমেন্ট স্কিপ করবেন না, ঠিক আছে? তো ডেভেলপমেন্ট নিয়ে আমরা ফার্দার আরো কথা বলবো। ডেভেলপমেন্টের আসলে কাজ কি? ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আপনি আমরা আইডিয়াকে আরো ডেভেলপ করতেছি। এখানে কি বলতেছে, ডেভেলপমেন্ট ইন আনস্কিপেবল, আপনি এটাকে স্কিপ করতে পারবেন না, বিকজ ইট ডেভেলপস ইউর আইডিয়া এন্ড ডেমনস্ট্রেট why your reasons are valid. ভ্যালিড না বললে, যদি আমরা এটা বলি, why your reasons
আর ইভেন ইম্পর্টেন্ট, মানে আপনি যে কারণগুলো দেখাইছেন এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, আর হোয়াই ইউ কেয়ার অ্যাবাউট ইট। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। আরেকবার বলি, প্রথমে একটা ট্রানজিশন থাকতে হবে, রিফ্রেশ থিসিস দেন রিজন। আপনি অবশ্যই রিজন স্কিপ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে আপনার প্রম্পটে আপনাকে বলেই দিছে ইউ হ্যাভ টু শো ইউর রিজনস, সো ইউ ডোন্ট নেগলেক্ট ইট। ঠিক আছে, সো রিজনের সাথে আপনাকে অবশ্যই এক্সাম্পল দিতে হবে, এবং আপনাকে অবশ্যই আপনার আইডিয়াকে ডেভেলপ করার জন্য ডেভেলপমেন্ট দিতে হবে। ঠিক আছে, এক্সাম্পল টুটা আমরা কেন বলতেছি দেওয়ার জন্য, এক্সাম্পল টুটা যদি আপনি দেন তাহলে আপনার ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ডের সংখ্যা বাড়বে। অনেক সময় আপনি যদি আমাদের একটা প্রবণতা আছে, ঠিক আছে, ধরুন আমি একটা কারণ বা একটা কজ দিলাম, ওটার একটা এক্সাম্পল যখন আমি দিচ্ছি, আপনি এক্সাম্পলের এগেনস্টে ধরেন 3 লাইন 4 লাইন ইভেন 5-6 লাইন আপনি লিখতেছেন, এক্সাম্পল তো এত বড় হবে না, তাই না? এর চাইতে ভালো আরেকটা এক্সাম্পল আপনি মাঝখানে নিয়ে আসেন, আইডিয়াটাও ডেভেলপ হচ্ছে, আপনার ওয়ার্ড কাউন্টও বাড়তেছে, এবং জিনিসটা লজিক্যাল থাকতেছে, আপনার ফ্লোটা স্মুথলি মেনটেন হচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ 1, জাস্ট হিয়ার ইট ইজ, খেয়াল করেন। ফার্স্টলি ফার্স্টলি ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রানজিশন ওয়ার্ড। দেন হচ্ছে দেখেন, ইট ইজ আনডিনাইবল দ্যাট মডার্ন কনভিনিয়েন্সেস significantly weaken human capability by creating an over reliance on technology. জাস্ট আপনার যে থিসিসটা ছিল, আই মোস্টলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, আর এটা কিন্তু সেম কথা। ঠিক আছে, সেটা হচ্ছে রিফ্রেশ থিসিস, গ্রিন কালার। দেন হচ্ছে বিকজ, এই যে আপনি যখন হচ্ছে কি বলে আপনার রিজনটা প্রকাশ করবেন, ঠিক আছে, আপনাকে হচ্ছে আপনি সিম্পলি জাস্ট এখানে ইদার বিকজ ইউজ করবেন অথবা হচ্ছে আপনি সিন্স ইউজ করবেন। ঠিক আছে, আপনাকে অন্য কোনো মানে কঠিন কোনো ইউজ করার দরকার নেই। ঠিক আছে, আপনার গ্রেডার বা রিডারকে কি বলে যে সারপ্রাইজ দেওয়ার কিছু নেই। ঠিক আছে, দ্য হোল থিং শুড বি ক্লিয়ার, আপনাকে পুরো জিনিসটার ক্ল্যারিটি খুব সুন্দর করে বজায় রাখতে হবে। ঠিক আছে, বিকজ বা সিন্স যখন আপনি ইউজ করবেন, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে দিস ইজ ইউর রিজন, দিস ইজ ইউর রিজন। আশা করি বোঝা গেছে যে একটা রিজন আপনি দিলেন, এই যেখান থেকে এখানে ধরো। ঠিক আছে, রিজন আপনি দিলেন, দেন আপনি একটা এক্সাম্পল দিবেন। এক্সাম্পলটা আপনি কিভাবে ইন্ট্রোডিউস করবেন, ফর ইনস্ট্যান্স, এই যে ফর ইনস্ট্যান্স। ঠিক আছে, সো একটা এক্সাম্পল দিলেন, একটা এক্সাম্পল দেওয়ার পরে আপনি যখন আরেকটা এক্সাম্পল দিবেন, তখনও তো এখানে অবশ্যই আপনি ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল আরেকবার লিখবেন না, আপনি এখানে লিখবেন যে সিমিলারলি বা হচ্ছে মোর ওভার বা ইন এডিশন। আপনি যখন এই কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করবেন, ইটস ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট দিস আইডিয়া সাপোর্টস দ্য প্রিভিয়াস আইডিয়া। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো আপনি আরেকটা এক্সাম্পল দিলেন, এক্সাম্পল এখানে থাকছে, and এই যে লাস্টের যে অংশটা, ইটস এ ডেভেলপমেন্ট, অর ইউ ক্যান অলসো সে কমেন্টারি। ঠিক আছে, সো এটার কেন দরকার, এই ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে আপনার আইডিয়াকে আরো বেশি ডেভেলপ করতেছে। ঠিক আছে, আপনার রিজন যে আপনি দেখাইছেন, আপনার রিজনটা কেন গুরুত্বপূর্ণ, এইটা এখানে দেখাচ্ছে। আমরা কি বডি প্যারাগ্রাফটা বুঝলাম নাকি বুঝলাম না? আর মানে রিজনে মানে ডেভেলপমেন্টে যে রিজনটা ব্যাখ্যা করবে, এরকম এক্সপ্লেন করবো রিজনটা। এক্স্যাক্টলি, ঠিক আছে, আপনার রিজনের মধ্যে ধরেন খুব বেশি হচ্ছে এটাকে এলাবোরেট করার দরকার নাই। ইভেন এটাও কিন্তু অনেক কমপ্লিকেটেড, আপনারা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিকেটেড। ঠিক আছে, আপনি যখন আজকে ক্লাসের পরে যখন রিক্যাপ করবেন, নিজে যখন লিখতে বসবেন, ঠিক আছে, একদমই কমপ্লেক্সিটি আপনি মাথায় আনবেন না, আপনি একদম সহজ ভাবে চিন্তা করবেন ভাই, একদম সহজ ভাবে লিখবেন। আপনি যদি সহজটা লেখার মধ্যে যখন আপনি ভুল করবেন না, এরপর আপনি ধীরে ধীরে কমপ্লেক্সে যাইতে পারবেন। বুঝলেন বিষয়টা? হ্যাঁ স্যার, মানে স্যার প্রথমে একটা রিজন দিব, মোটামুটি একটা মানে রিজন কয়েক লাইনে দিয়েই, মানে ওইখানে আর হ্যাঁ, পেঁচাবো না। এরপরে আর পেছানো ওই যাবে। রিজনের হ্যাঁ, উপরে দুইটা এক্সাম্পল দিয়ে, মানে যত পেঁচ আছে ডেভেলপমেন্ট করবো, এরকম মানে এক্স্যাক্টলি, ব্যাখ্যা যেমন করবো। আমি যদি এখানে একটা পড়ে দেখি, দেখেন না, দ্য রেডি অ্যাভেলেবিলিটি অফ অটোমেটেড সলিউশনস সিস্টেমেটিক অ্যাট্রোপিস, মানে হচ্ছে এখানে ক্ষয় করে ফেলতেছে কি আওয়ার ক্রিটিক্যাল প্রবলেম সলভিং স্কিল। এটা একটা রিজন না? এখন এখানে আমি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিন্তু এই পুরো আইসিটাকে আপনার মডিফাই করতেছে। আপনি এটা না দিলেও তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি চাইলে এটা হ্যাঁ এটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। ঠিক আছে, ইউ ক্যান স্কিপ ইট। এবং আপনার ডেভেলপমেন্ট বা কমেন্টের এত বড় হইতে হবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট 2 or 3 সেন্টেন্সেস হলে মোর দেন না। বোঝা গেছে ভাই? বাট হ্যাঁ স্যার। অ্যাটলিস্ট ডেভেলপমেন্টে আপনি 2টা লাইন হইলেও লিখে আসেন, বাদ দিবেন না। বোঝা গেছে? যে আপনাকে 3 4 5 6 লাইন লিখতে হবে, খুব কমপ্লেক্স করতে হবে, নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2টা লাইন লিখে আসেন, দ্যাট উইল বি ওকে, দ্যাট উইল বি নাইস। বোঝা গেছে ভাই? হ্যাঁ স্যার। ওকে ফাইন, তাহলে
বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 এটা আমাদের থিসিসকে সাপোর্ট করবে নাকি করবে না? আমাদের থিসিসকে সাপোর্ট করবে না বডি প্যারাগ্রাফ 1 আর 2? সাপোর্ট করবে। করবে। এখন আপনি আমাকে বলেন যে বডি প্যারাগ্রাফ 1 আর 2 এর মধ্যে পার্থক্যটা কি আসলে? পার্থক্য কোথায় ট্রানজিশন হবে? ওয়ার্ডে গিয়ে ট্রানজিশন ওয়ার্ডে গিয়ে, নাথিং, জাস্ট এখানে সেকেন্ডলি, দ্যাটস ইট, অথবা মোরওভার, ইন এডিশন, ফার্দারমোর, আপনার যা মনে আছে। বুঝা গেছে ভাই? সো দিস ইজ আওয়ার বডি প্যারাগ্রাফ 2। এই যে এখানে ট্রানজিশন ওয়ার্ড সেকেন্ডলি, এই যে মাই পজিশন ফার্মলি অ্যালাইন্স উইথ দ্য ভ্যালিডিটি অফ দিস স্ট্যান্স। এইটাই আসলে এটা আর হচ্ছে আই মোস্টলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, সেম কথা না? এটা হচ্ছে রিফ্রেশ থিসিস কেন করতেছে, যাতে টপিক থেকে ডাইভার্ট হয়ে না যায়, ঠিক আছে? ফার্স্ট প্যারাগ্রাফে যেহেতু বিকজ ইউজ করলাম, এখানে কি দিলাম, সিন্স দিলাম, ঠিক আছে? ইউ ক্যান অলসো হ্যাঁ স্যার। ইউজ এস, বাট রেকমেন্ড করতেছি বিকজ অথবা সিন্স ইউজ করতে। দেন এটা হচ্ছে রিজন, ফর এক্সাম্পল, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। দেন হচ্ছে পরের এক্সাম্পল, যেহেতু আপনি আগের প্যারাগ্রাফে যেহেতু এখানে কি সিমিলারলি ইউজ করছেন, ঠিক আছে, এখানে ইউজ করবেন আপনি মোরওভার। অথবা প্রথম প্যারাগ্রাফে এখানে আমরা ফর ইনস্টেন্স চলে আসতে, আবার এখানেও কি চলে আসে, ফর ইনস্টেন্স, ঠিক আছে? এটা আপনি করবেন না। প্রথম প্যারাগ্রাফে ফর এক্সাম্পল দিলে দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথম এক্সাম্পল দেওয়ার জন্য আপনি ফর ইনস্টেন্স ইউজ করেন, ঠিক আছে? এখানে যদি আপনি সিমিলারলি ইউজ করেন, ঠিক আছে, এরপরের আপনি যদি 2 নম্বরে সেকেন্ড প্যারাগ্রাফে এসে যদি যখন আপনি আরেকটা এক্সাম্পল দিবেন, তখন মোর ওভার, ইন এডিশন বা ফার্দার মোর যে কোনো কিছু ইউজ করেন, ঠিক আছে, সমস্যা নেই। এটাও যে আরেকটা এক্সাম্পল, এটা বলার দরকার নেই আলাদা করে। কেন বলার দরকার নেই? আপনি যখন এই কনজাংটিভ অ্যাডভার্বটা ইউজ করবেন, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা তার প্রিভিয়াস আইডিয়াকে সাপোর্ট করে। দ্যাটস ইট। এন্ড লাস্টে হচ্ছে দিস ইজ ইউর ডেভেলপমেন্ট। এখানে ডেভেলপমেন্টটা অনেক বড়, অনেক কথাবার্তা বলছে, ঠিক আছে? এত কথা বলার দরকার নেই, আপনি আপনার মতো করে 2 থেকে 3টা লাইন জাস্ট বলে দিবেন, ঠিক আছে? আপনার আইডিয়াকে আরো ফার্দার ডেভেলপ করবেন, দ্যাটস ইট। আমরা কি বিষয়টা বুঝলাম নাকি বুঝলাম? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এবার আসেন হচ্ছে আমার তাহলে আমরা ইন্ট্রোডাকশনের টেমপ্লেট শিখলাম, বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এটারও টেমপ্লেট আমরা শিখলাম। এখন আসলে বডি প্যারাগ্রাফ 3, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট। দিস ইজ, এখানে হচ্ছে আমরা আমাদের অপোজিট ভিউ পয়েন্টটা রাখবো, কারণ আমরা মোস্টলি এগ্রি করছিলাম, দ্যাট মিনস আমাদের অপোজিট একটা ভিউ আছে। এখানে প্রথম পরিবর্তন যেখানে আসবে, ট্রানজিশন ওয়ার্ড, সহজ কথাবার্তা, ঠিক আছে? প্রথম পরিবর্তনটা আসবে, এমন একটা ট্রানজিশন ওয়ার্ড আপনি ইউজ করতে হবে যেগুলো কন্ট্রাস্ট শো করে। ইট ক্যান বি হাউএভার, ইন কন্ট্রাস্ট, নেভারদালেস, নানদালেস, ঠিক আছে? তো চাপ নাই। দেন কনসেশন পয়েন্ট, সরাসরি আপনি কনসেশন পয়েন্টে চলে যান। হাউএভার, আই ডু কনসিড দ্যাট, ইন কন্ট্রাস্ট, আই ডু কনসিড দ্যাট, ইউ হ্যাভ টু সে আই ডু, ওয়াই আই, ঠিক আছে? কারণ হচ্ছে ফ্রন্ট আপনার অপিনিয়ন জানতে চাচ্ছে, ঠিক আছে? আপনি একদমই এখানে পার্সোনাল প্রোনাউন ইউজ করবেন, আই ডু কনসিডার, হাউএভার আই ডু কনসিডার, ঠিক আছে? এখানে আপনাকে থিসিস আর রিফ্রেশ করার দরকার নাই। কেন? কারণ হচ্ছে আমরা এখন কিন্তু আমাদের 3 নম্বর বডি প্যারাগ্রাফে আমরা কি হচ্ছে আমাদের থিসিসকে সাপোর্ট করব, না স্যার, হাওয়াইবার যেহেতু লিখবো তাহলে তো পুরো উল্টা যাবে ব্যাপারটা। উল্টে যাবে পুরো বিষয়টা, ঠিক আছে? এখানে আমরা থিসিসকে আমরা সাপোর্ট করতেছি না, সো এখানে থিসিস রিফ্রেশ করার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি কনসেশন পয়েন্টে আসবেন। সিমিলারলি আপনার কনসেশন পয়েন্টের জন্য আপনার যে অপোজিট যে রিজন আছে ওটার পক্ষে একটা এক্সাম্পল দিবেন, আরেকটা এক্সাম্পল দিবেন, দো দিস ইজ অপশনাল, দেন ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর আইডিয়া ফার্দার, দ্যাটস ইট। সো খেয়াল করি, এই যে হাউ এভার দিস ইজ ইউর ট্রানজিশন ওয়ার্ড, then I do concede that blah 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 contemporary advancement can actually liberate human potential by removing mundane and time consuming obstacles from our daily life। হ্যাঁ, কথা তো সত্য, তাই না? এই যে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস এর কথা বলে, আমরা লাক্সারি বা কনভেনিয়েন্সেস আমাদের আশেপাশে যেগুলো আছে, আমাদের অনেক কাজ ইজি করে দিচ্ছে, আমাদের সময় বাঁচাইতেছে, ঠিক আছে? এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে এক্সাম্পল দেখেন, কত বড় একটা এক্সাম্পল, ঠিক আছে? এত বড় এক্সাম্পল আপনি দিবেন না, ঠিক আছে? আপনি আপনার মধ্যে সিম্পলি জিনিসটাকে লিখুন, ঠিক আছে? এখান থেকে চাই লিখেন, ফর ইনস্টেন্স দ্য অটোমেশন অফ হাউস হোল্ড চোরস থ্রু ওয়াশিং মেশিনস, ডিশ ওয়াশার, রোবোটিক ভ্যাকুয়াম হ্যাজ সেভড ইন্ডিভিজুয়াল আওয়ার্স অফ ডুয়েলিং ম্যানুয়াল লেবার ইচ উইক। এতটুকু এনাফ, ঠিক আছে? এতটুকু এনাফ, এখান থেকে শুরু করে ইচ উইক পর্যন্ত এই অংশগুলো না দিলেও বিশেষ কোনো সমস্যা নাই। দেন সেম, এখানে যে ফর ইনস্টেন্স ইউজ করছে, সিমিলারলি আপনার দিস ইজ ইউর এক্সাম্পল নাম্বার 2 এন্ড দিস ইজ দ্য ডেভেলপ, দ্যাটস ইট। ডেভেলপমেন্টে এসে আপনি জাস্ট আপনার আইডিয়াকে আরেকটু ডেভেলপ করবেন, দ্যাটস ইট। আমরা কনসিস্টেন্ট পয়েন্টে বুঝলাম বিষয়টা? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা,
এবার একটা কথা বলি, ধরেন আপনি রাইটিং এর সময় যখন আপনি লিখতেছেন, ধরেন হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন আপনি লিখে আসছেন, ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড, ইন্ট্রোডাকশন আপনি খুব ভালোভাবে কমপ্লিট করছেন। দেন আপনি বডি প্যারাগ্রাফে আসছেন, ঠিক আছে, বডি প্যারাগ্রাফে এসে আপনি রিজন ওয়ান পাইছেন, খুব ভালো কথা, রিজন ওয়ান পাইছেন, এটার এগেনস্টে ধরেন আপনি এক্সাম্পলও পাইলেন, এটাও ভালো বিষয়। বাট রিজন টু আপনার মাথায় আসতেছে না, মানে বডি প্যারাগ্রাফ টু তে আপনি কি লিখবেন এটা আপনার মাথায় আসতেছে না, বাট কনসেশন পয়েন্ট আপনার মাথায় আছে, আপনি কি করবেন, বসে থাকবেন তাই না? কনসিডারেশন পয়েন্টটা লিখে ফেলবো, এরপরে হচ্ছে কপি পেস্ট যেহেতু করা যায়, তো হ্যাঁ, পরে ঠিক করে ফেলবো। ভেরি গুড, ঠিক আছে, আপনি অবশ্যই কাজটা করবেন। যে এমনও যদি হয়, বা এটা আশা করি হবে না, ঠিক আছে, যে আপনার রিজন ওয়ান রিজন টু মাথায় আছে, কনসেশন পয়েন্ট আসতেছে, আপনি ওইখানে চলে যেতে পারেন, ঠিক আছে। সো নর্মালি দেখা যায় আপনি যদি কি বলে রিজন ওয়ান লেখার পরে বা বডি প্যারাগ্রাফ ওয়ান লেখার রিজন টু আপনার মাথায় আসতেছেন না, আপনি কনসেশন পয়েন্ট লিখে ফেলেন, এরপরে দেখবেন মাথায় চলে আসছে। ইভেন হুকের যে বিষয়টা, ঠিক আছে, হুক এবং শিফট টু দা প্রম্পট ইন্ট্রোডাকশনে যদি দেখেন ইনস্ট্যান্টলি মাথায় আসতেছে না, কারণ থিসিস তো চিন্তা করার কিছু নাই, ইদার ইউ হ্যাভ টু মোস্টলি এগ্রি অর মোস্টলি ডিসএগ্রি, ঠিক আছে, এটা উইদিন এ সেকেন্ড আপনার মাথায় চলে আসবে, আপনি সরাসরি থিসিস থেকে লেখাটা শুরু করে দেন, ঠিক আছে, পরে আপনি এই লিখতে লিখতে দেখবেন একটা হুক আপনার মাথায় চলে আসছে, ঠিক আছে, পরে আপনি জাস্ট এটা দিয়ে দিবেন। আর হুক লেখার সময় আপনার খুব বেশি কমপ্লেক্স হইতে হবে এমন না, আপনি কমপ্লেক্স হইতে পারলে ভালো, বাট কমপ্লেক্স আইডিয়া যদি মাথার মধ্যে না আসে, আপনি তো অবশ্যই না লিখে আসবেন না, আপনি প্রয়োজন সিম্পল কোনো কিছু লিখে দিবেন, ঠিক আছে। তো আপনি অতিরিক্ত কমপ্লেক্স করতে গেলে এরপরে দেখবেন হচ্ছে একটা বিপদ হইতে পারে, ঠিক আছে। তো আমরা ইন্ট্রোডাকশনের টেমপ্লেট শিখলাম, body paragraph 1 দেখলাম, body paragraph 2 দেখলাম, body paragraph 3 দেখলাম, the last one is conclusion. So conclusion হচ্ছে আপনার কি বলবো, this is also important part of your essay. You must not skip it, ঠিক আছে, actually you cannot neglect conclusion, your essay must have it, just mind it, ঠিক আছে। আপনার এসেতে অবশ্যই কনক্লুশন থাকতে হবে। অনেক সময় আমরা যেটা করি যে বডিতে অনেক সময় দিলাম, সেটা কনক্লুশন লেখার টাইম নেই, ঠিক আছে, কনক্লুশন না লেখা চলে আসে, এই কাজটা একেবারেই করবেন না। দুইটা তিনটা বাক্য হলেও লিখে আসবেন, কারণ কনক্লুশন সবচেয়ে আচ্ছা, খুশির কথাটা বলি, খুশির কথা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1 2 3 সবচেয়ে ইজি হচ্ছে কনক্লুশন, ঠিক আছে, এখানে আপনার নতুন করে আর কিছু চিন্তা করা লাগবে না। যা শুরু করবেন যে ট্রানজিশন ওয়ার্ড দিয়ে আপনি এখানে এই কনক্লুশন লিখতে পারেন বা টু সাম আপ, যেটাই মনে চাই। এরপর আপনি থিসিসটা আবার রিফ্রেশ করবেন। আচ্ছা, বডি প্যারাগ্রাফ আমরা ইন্ট্রোডাকশনের থিসিস আমরা দিছি, বডি প্যারাগ্রাফ ওয়ান একবার এটাকে আমরা রিফ্রেশ করলাম, বডি প্যারাগ্রাফ টু তে একবার রিফ্রেশ করলাম, বডি প্যারাগ্রাফ থ্রি যেটা আমাদের কনসেশন পয়েন্ট, ওইখানে আমরা এটা করি নাই, কারণ হচ্ছে ওইখানে আমরা আমাদের থিসিস সাপোর্ট করি নাই। বাট দ্য কনক্লুশনে আপনি আইসা আবার হচ্ছে আপনার থিসিসকে রিফ্রেশ করবেন, কারণ হচ্ছে এটা গ্রেডারকে এই সিগন্যালটা দেওয়া, ইউ আর স্টিল স্টেইং অন টপিক, আপনি টপিক থেকে ডাইভার্ট হয়ে যান। এটা শুধু গ্রেডার বা রিডারকে বলার জন্য না, আপনার নিজের জন্য গুরুত্বপূর্ণ, কোনো অবস্থাতেই যাতে হচ্ছে আপনি আপনার কনক্লুশন থেকে ডাইভার্ট হয়ে না যান, ঠিক আছে। তো যাই একদম ইজি, আপনি যে ট্রানজিশন মধ্যে থিসিসটাকে রিপ্লেস করবেন, দেন রেফারেন্স আউটলাইন হচ্ছে ওই দুইটা জিনিসই, জাস্ট ওই আপনার দুইটা, আপনার থিসিসের আন্ডারে যে দুইটা রিজন দিছেন আর আপনার কনসেশন পয়েন্ট, দিস ইজ রেফারেন্স আউটলাইন, ভেরি ইজি। তাহলে দেখেন ইন কনক্লুশন, এই যে this is your transition word. It is clear that the luxuries and conveniences of modern life often hindered individuals from developing into truly strong, independent entities for the two reasons stated above regarding the atrophy. ঠিক আছে, এই যে দুইটা রিজন, একটা হচ্ছে atrophy of critical problem solving skill and the decline of physical and mental resilience, ঠিক আছে। However, I do consider that আপনার যে কনসেশন পয়েন্ট আছে, তো যাই হোক, এতটুকু পার্ট হচ্ছে আপনার রিফ্রেশ থিসিস, আর এরপর থেকে পুরোটাই হচ্ছে যে রেফারেন্স আউটলাইনে দুটো জিনিস আপনি উল্লেখ করবেন, একটা হচ্ছে আপনার যে আপনার থিসিসের আন্ডারে যে দুইটা রিজন আপনি শো করছেন এটা, আর হচ্ছে আপনার কনসেশন পয়েন্ট, নাথিং এলস। ভাই বুঝলাম? আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা তো আমাদের টেমপ্লেটটা দেখলাম, এখন এই টেমপ্লেটটাকে আমরা হচ্ছে আর একটু ডিসকাস করবো ভালোভাবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে রিমেম্বার দ্যাট দ্য টেমপ্লেটস উইল ওয়ার্ক ইফ ইউ রিমেম্বার দ্যাট, আপনাকে এই টেমপ্লেটটা মেমোরাইজ করতে হবে, ঠিক আছে। আমি বলতেছি না আপনার ইউ শুড মেমোরাইজ দ্য টেমপ্লেটস, ইউ মাস্ট
ইউ মাস্ট মেমোরাইজ দেম। কারণ হচ্ছে এটা যদি আপনি মেমোরাইজ করে ফেলেন তাহলে আপনার পরীক্ষার হলে গিয়ে বা সেন্টারে গিয়ে আপনাকে হচ্ছে আপনার ব্রেন এনার্জি ওয়েস্ট করতে হবে না, যে আপনি আপনার আইডিয়াকে কিভাবে অর্গানাইজ করবেন। এটা আগে থেকে আপনি শিখে আসছেন, ঠিক আছে। আপনি ধরেন একটা প্রোগ্রামে যাওয়ার আগে আমরা যখন ঠিক করে রাখেন আমি কি, আমার অ্যাটায়ার কেমন হবে, আমি কোন ঘড়িটা পরবো, কোন সানগ্লাসটা আমি ইউজ করবো, কোন জুতাটা আমি পরবো, এটাও এটাও সেম। বুঝতে পারছেন, আগে থেকে সবকিছু ফিক্স করা। তা আপনি আপনার আইডিয়াকে কিভাবে অর্গানাইজ করবেন, তাহলে পরীক্ষার সেন্টারে বসে আপনাকে হচ্ছে এই অর্গানাইজেশন নিয়ে চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করবেন আপনার আইডিয়া জেনারেশন, এক্সাম্পলকে কিভাবে আরো ভালো করা যায়, আপনি একটা হুক নিয়ে চিন্তা ভাবনা করুন। তাই বোঝা গেছে জিনিসটা। ইন্ট্রোডাকশনে প্রথমে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে হুক। এটা অলরেডি আমরা বললাম হুক কি। হুক ইজ দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স, ঠিক আছে। দিস সেন্টেন্স ইজ ডিজাইন টু ক্যাচ দ্য রিডার অ্যাটেনশন রাইট এওয়ে। এটা হচ্ছে আপনার রিডারের অ্যাটেনশনটা গ্র্যাব করবে, ঠিক আছে। রিডারের অ্যাটেনশনটা হচ্ছে সাথে সাথে গ্র্যাব করবে যে আপনি আসলে কোন টপিক নিয়ে লিখতে যাচ্ছেন, দ্যাটস ইট। এই যে কি বলতেছে, ইট ডাজ নট টক অ্যাবাউট দ্য স্পেসিফিক প্রম্পট ইয়েট, ঠিক আছে। আপনি কখনোই বুকের মধ্যে হচ্ছে আই মোস্টলি এগ্রি বা ডিসএগ্রি আপনার থিসিস বা রেফারেন্স আউটলাইন নিয়ে আসবেন। ওয়াই ইজ এ বুক ইম্পর্টেন্ট? বিকজ মেক্স এ গ্রেট ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে, পড়লে বুঝতে পারবেন। অ্যাভয়েডস রোবোটিক স্টার্ট, ঠিক আছে। আপনি যে শুরুতে যদি এইভাবে করেন দ্য প্রম্পট আর্গুস দ্যাট ব্লা ব্লা ব্লা, আই মোস্টলি এগ্রি উইথ দিস, ঠিক আছে, পুরো বিষয়টাকে কেমন যেন একটা রোবোটিক রোবোটিক মনে হয়, ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। এন্ড বিল্ড দ্য ব্যাকগ্রাউন্ড, সাথে সাথে হচ্ছে রিডার বা গ্রেডারকে আইডিয়া দেওয়া যে কোন টপিকে আসলে আপনি লিখতে যাচ্ছেন। আপনার বুকটা পড়ার সাথে সাথে টপিক সম্পর্কে গ্রেডার একটা ধারণা পাওয়া যাবে, ঠিক আছে, যে দিস ইজ দ্য টপিক। আশা করি ক্লিয়ার। দেন হচ্ছে শিফট টু দ্য প্রম্পট। শিফট টু দ্য প্রম্পট, দেখেন শিফট টু দ্য প্রম্পটের আগে থাকে হচ্ছে হুক, পরে থাকে হচ্ছে থিসিস। তাহলে এই থিসিস আর হইতেছে আপনার হুকের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে হচ্ছে এই শিফট টু দ্য প্রম্পট। এটা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করতেছে। আপনি একটা হুক দিলেন সুন্দর করে, যে এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই মোস্টলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট ব্লা ব্লা ব্লা, হইলো না তো, ঠিক আছে। আপনি হচ্ছে সুন্দর করে আপনার দ্য প্রম্পট আর্গিউ দ্যাট এক্সারসাইজ ইজ মোর ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, আই মোস্টলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট বা উইথ দিস প্রম্পট, উইথ দিস নোশন, ঠিক আছে। তো এটা জাস্ট একটা ব্রিজ, যেটা আপনার হুক এবং থিসিসের মধ্যে একটা ব্রিজ তৈরি করতেছে। তো এই যে বলতেছে কানেক্টস দ্য ডট, কানেক্টস দ্য ডট, ডটটাকে জাস্ট হচ্ছে এখানে ডট গুলোকে জাস্ট কানেক্ট করে এই শিফট টু দ্য প্রম্পট। ইট প্রিভেন্টস ইউর এসএ ফ্রম ফিলিং ডিসকানেক্টেড, a sudden jump from a hook to your opinion, the thesis. আশা করি ক্লিয়ার। Introduce the core issue. It clearly states what the prompt argues, so the reader knows exactly what topic is being debated. আশা করি বুঝা গেছে। Then thesis, অলরেডি বললাম থিসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এন্টায়ার এসে, ঠিক আছে। আপনার সম্পূর্ণ এসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিসিস, বিকজ ইট ইজ হোয়ার ইউর স্টেট ইউর ক্লিয়ার এন্ড ডিরেক্ট আনসার টু দ্য প্রম্পট। আপনি প্রম্পট এখানে ডিরেক্ট আনসার দিচ্ছেন। আপনাকে যে প্রম্পটটা দেওয়া হয়েছে যে আপনি এটাকে মোস্টলি এগ্রি করেন না ডিসএগ্রি করেন, পুরা এন্টায়ার এসের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবকিছু আছে বাট থিসিস নাই, ঠিক আছে। ইভেন আপনার স্কোর 0 হইতে পারে, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবেন। এখন কি বলতেছে, ইট লিভস নো ডাউট ইন দ্য এক্সামিনার্স মাইন্ড অ্যাবাউট ইউর স্ট্রেংথস। আপনি কি বলবেন, আই মোস্টলি এগ্রি অথবা আই মোস্টলি ডিসএগ্রি অ্যাবাউট দ্য ভিউ পয়েন্ট বলতে পারেন, স্ট্রেংথস বলতে পারেন, প্রম্পট বলতে পারেন, পার্সপেক্টিভ বলতে পারেন, অ্যাসারশন বলতে পারেন, নোশন বলতে পারেন। আশা করি ক্লিয়ার। দেন হচ্ছে আউটলাইন। আউটলাইন হচ্ছে একটা রোড ম্যাপ, ঠিক আছে। আপনি যখন হচ্ছে বললেন যে আই মোস্টলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট ফর দ্য ফলোইং টু রিজনস, দুইটা কারণে, দো আই ডু কনসিডার ব্লা ব্লা ব্লা, একটা আপনি কনসেশন পয়েন্ট দিলেন। তাহলে এই এটাই তো আপনার আউটলাইন, তাই না? এটা ইন্ট্রোডাকশনে বলে আসছি। এটার কারণে কি হয়, এটার কারণে গ্রেডার বা রিডার একটা ধারণা পাই যে আপনি বডিতে কি লিখতে যাচ্ছেন। এটা যখন আউটলাইনটা দেখার সাথে সাথে গ্রেডার মনে করবে যে আপনি আপনার থিসিসকে সাপোর্ট করার জন্য দুইটা রিজন দিবেন এবং একটা অপোজিট ভিউ পয়েন্ট দিবেন, একটা কনসেশন পয়েন্ট দিবেন, ঠিক আছে। সো gives a road map, it tells the examiner exactly what to expect in the upcoming body paragraphs, ঠিক আছে। সেটা আপনি কিভাবে করবেন, এই যে ফর দ্য ফলোইং টু রিজনস, ঠিক আছে, রিজন গুলো এখানে বলার দরকার নাই। দো আই ডু কনসিডার, এখানে একটু জাস্ট কনসেশনের আপনার রিজনটা বলবেন এখানে, ঠিক আছে, দ্যাটস ইট। যেখানে আবার ওই ফর দ্য ফলোইং টু রিজনস, এখানে আবার একটা ধরুন অ্যাডজেক্টিভ ফ্রেজ এনে ইনক্লুডিং
এটা এবং এটা, ঠিক আছে, এটা না বললেও চলবে বা কমপ্লেক্স করার দরকার নেই। আশা করি ক্লিয়ার। এবার আসা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এখানে একটা ট্রানজিশন ওয়ার্ড থাকবে। এখন ট্রানজিশন ওয়ার্ড কেন নেসেসারি, ঠিক আছে? সিগন্যালস এ ফ্রেশ স্টার্ট, ক্রিয়েটস এ লজিক্যাল ফ্লো, ঠিক আছে? এটা একটা লজিক্যাল ফ্লো তৈরি করে, প্রিভেন্টস দ্য রিডার কনফিউশন, ঠিক আছে? ইট অ্যাভয়েডস এন অ্যাব্রাপ্ট জাম্প ইনটু দ্য বডি প্যারাগ্রাফ, সেভিং দ্য এক্সামিনার্স মেন্টাল এনার্জি, ঠিক আছে? আপনি যখন ফার্স্টলি যখন দেখবে, গ্রেডার বুঝে নেবে যে এইখানেই আসলে বডি প্যারাগ্রাফ 1টা শুরু হয়েছে। আপনি ফার্স্ট অফ অল টু বিগিন উইথ এভাবে শুরু করতে পারেন, ঠিক আছে? দেন রিফ্রেশ দ্য থিসিস, যে it reminds the examiner of your main argument right at the start of the paragraph, keeping the essay focused, মানে আপনি যদি টপিকটা ডাইভার্ট হয়ে না যান। then you have to provide a reason 1, use the word because and since, ঠিক আছে? এটার বাইরে কোনো কিছু ইউজ করার দরকার নেই। দেন আপনি একটা এক্সাম্পল দিবেন, আপনি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স বা ফর টু ইলাস্ট্রেট ইউজ করতে পারেন। এক্সাম্পল 2 এটা অপশনাল বাট দিলে ভালো, ঠিক আছে? কেন দিবেন? গুড ফর ওয়ার্ড কাউন্ট, আপনার নাম্বার অফ ওয়ার্ডস বাড়বে। প্রিভেন্টস স্টোরি টেলিং, কারণ হচ্ছে আপনি যদি অনেক সময় দেখা যায় আমরা একটা এক্সাম্পল দেওয়ার পরে লিখতেই থাকি, এক্সাম্পল হয়ে গেছে 5 থেকে 6টা সেন্টেন্স, ঠিক আছে? সো এটা অনেকটা গল্প বলার মতো হয়ে যায়। তো বাট আপনি যখন একটা আরেকটা এক্সাম্পল নিয়ে আসবেন, আপনি নিজেকে হচ্ছে এখান থেকে আহ বিরত রাখতে পারবেন, ঠিক আছে? এবং এক্সাম্পল 2 কিন্তু আপনার আইডিয়াকে ফার্দার আরো বেশি ডেভেলপ করে, হ্যাঁ, মেকিং ইট মোর পারসুয়েসিভ। আশা করি বোঝা গেছে। দেন বডি প্যারাগ্রাফ 2 নিয়ে তো বলার কিছু নেই, অ্যাজ ওয়েল সেম একদম, জাস্ট আমার গেটা চেঞ্জ হবে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1 এর পর কি থাকবে? কমেন্টারি, ঠিক আছে? দ্য পাওয়ার অফ কমেন্টারি বা ডেভেলপমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে কি বলছে? ইট এক্সপ্লেইনস ইউর এক্সাম্পল অ্যাকচুয়ালি ম্যাটার্স। আপনি ডেভেলপমেন্টে বলতেছেন, আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, আপনি যে গুরুত্বটা রিজনটা দেখাইছেন বা দেখিয়েছেন, এটা আসলেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আপনি কমেন্টারি বা ডেভেলপমেন্ট হচ্ছে এই জিনিসটা তৈরি করবেন। Then body paragraph 2 exactly the same except for the transition words which could be secondly, in addition or moreover, ঠিক আছে? আর সবকিছু সেম থাকবে। দেন বডি প্যারাগ্রাফ 3, যেটা হচ্ছে আমাদের কনসেশন প্যারাগ্রাফ। এখানে প্রথমে একটা ট্রানজিশন ওয়ার্ড ইউজ করবে, যেটা অবশ্যই একটা কন্ট্রাস্ট ওয়ার্ড হইতে হবে। এটা হাউএভার হইতে পারে, ইন কন্ট্রাস্ট হইতে পারে, নেভারদালেস, নানদালেস হইতে পারে, ঠিক আছে? এখানে আপনি আর থিসিসকে রিপ্লেস করবেন না। কনসেশন পয়েন্ট আপনি এভাবে শুরু করবেন, হাউএভার আই ডু কনসিডার, এক্সাম্পল 1 থাকবে, এক্সাম্পল 2 অপশনাল বাট দিলে ভালো। দেন হচ্ছে কমেন্টারি বা ডেভেলপমেন্ট। দেন কনক্লুশন, ঠিক আছে? এখানে আপনি ইন কনক্লুশন বা টু সাম আপ বা ইন সামারি দিয়ে শুরু করতে পারেন। থিসিসটা আরেকবার রিফ্রেশ করবেন, রেফারেন্স দ্য আউটলাইন ইন সাম ওয়ে, ঠিক আছে? মানে আপনি জাস্ট আপনার যে সাপোর্ট করছেন এটার পক্ষে হচ্ছে আপনি দুইটা, আপনার যে থিসিসের পক্ষে যে দুটো রিজন ছিল ওটা দিবেন, আপনার কনসেশন পয়েন্টটা দিবেন, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর টেমপ্লেট, ঠিক আছে? আপনি এই টেমপ্লেটটা হচ্ছে ডিরেক্টলি মুখস্থ করবেন, ঠিক আছে? আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে প্ল্যানিং এর ক্ষেত্রে। আপনি প্ল্যানিং এর ক্ষেত্রে ধরেন আপনি সেন্টারে পরীক্ষা দিতে গেলেন, একটা প্রম্পট আসলো, তো আসবেই, কতটুকু সময় আসলে আপনি নেবেন, ঠিক আছে? 1 থেকে 3 মিনিট নিতে পারলে ভালো, ওকে ফাইন। 5 মিনিট নিতে পারেন প্ল্যানিং এর জন্য, কোনো সমস্যা নাই। ইভেন আপনি 10 মিনিটও নিতে পারেন, ইভেন আপনি যদি ক্রেজি হন আপনি 15 মিনিটও নিতে পারেন, ঠিক আছে? আপনি যদি 15 মিনিট সময় নেন, আপনার কাছে আর সময় থাকবে 15 মিনিট। আপনি 10-15 মিনিট আসলে কখন সময় নিতে পারবেন? যখন আপনি আপনার টাইপিং নিয়ে কনফিডেন্ট থাকবেন, তখন যে আমি টাইপ করার সময় ভুল করি না, নাম্বার অফ মিস্টেক ক্লোজ টু জিরো, ঠিক আছে, বা খুবই কম। এটা এই বিষয়ে আপনি কনফিডেন্ট হয়ে থাকেন যে আপনি যদি ওই 2 আঙ্গুল দিয়ে টাইপ করেন, ঠিক আছে, বা দেখে দেখে টাইপ করতে হয়, তাহলে কিন্তু রিস্ক আছে। তো এটা আপনি নিজে ভালো করে বুঝুন, এখন থেকে টাইপিং ঠিক করে প্র্যাকটিস করেন, এবং আপনি প্র্যাকটিস করার সময় অবশ্যই হচ্ছে ব্ল্যাঙ্ক নোটপ্যাডে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা একটা বিষয়। আহ তাহলে এখানে খেয়াল করেন, এই যে এটাই হচ্ছে আমাদের যে ফ্রেমওয়ার্কটা, ঠিক আছে? আরেকবার এখানে আপনাদের জন্য লিখে রাখছি যাতে হচ্ছে আপনার ক্লিয়ার আইডিয়া পাবেন, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে মোটামুটি 3 থেকে 4 মিনিট আপনি সময় নেবেন। হুক, শিফট টু দ্য ফ্রম, থিসিস, আউটলাইন, বডি প্যারাগ্রাফ 1 6 মিনিট, ট্রানজিশন ওয়ার্ড, রিপ্লেস থিসিস, রিজন 1 অবশ্যই ইনক্লুড করতে হবে, রিজন 2 অবশ্যই ইনক্লুড করতে হবে, এটা হচ্ছে অপশনাল। দেন কমেন্টারি বা ডেভেলপমেন্ট, ঠিক আছে? সিমিলারলি বডি প্যারাগ্রাফ 2 তেও সেম জিনিস থাকবে, ঠিক আছে? ম্যান্ডেটরি, দিস ইজ অপশনাল, ঠিক আছে? কমেন্টারি বা ডেভেলপমেন্ট অবশ্যই থাকবে। দেন বডি প্যারাগ্রাফ 3, এখানে জাস্ট একটা কন্ট্রাস্ট ট্রানজিশন ওয়ার্ড, আপনার কনসেশন পয়েন্ট, এখানে থিসিস রিফারেন্স আপনি করবেন না, এক্সাম্পল 1, এক্সাম্পল অপশনাল বাট দিলে ভালো।
কমেন্টারি বা ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর কনক্লুশনে হচ্ছে আপনি 3 মিনিট ব্যয় করবেন, ঠিক আছে। তো রাইটিং এর সাথে আরো কিছু বিষয় ইনক্লুডেড, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডিসকাস করব, ঠিক আছে। তো আজকের লেকচার নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, এনিওয়ান, মানে পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ স্যার। সৃজিত ভাই, তানভীর ভাই, বুঝতে পারছেন টেমপ্লেটটা কি জি বুঝতে ভাই, পারছেন? আচ্ছা, কোনো সমস্যা স্যার নাই, হ্যাঁ, আপনারা শুনতেছেন। সৃজিত ভাই, তানভীর ভাই, কোনো সমস্যা নাই? না, আচ্ছা, কোনো মুখস্থ সমস্যা, করতে হবে আর কি। স্যার হ্যাঁ, জি জি জি। স্যার ওই যে বললেন আহ যে কনসেশন ওয়ার্ড, ওইটা যদি আরেকটু যদি আরেকবার যদি করতেন। কনসেশন কনসেশন পয়েন্ট ওয়ার্ড না তো, পয়েন্ট কনসেশন পয়েন্ট। পয়েন্ট। হ্যাঁ কনসেশন স্যার। পয়েন্ট হচ্ছে এই যে ধরেন এক্সারসাইজ, আপনার প্রম্পট হচ্ছে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, ঠিক আছে। কেন গুরুত্বপূর্ণ, এটার পক্ষে আপনি দুইটা কারণ দেখিয়েছেন। এখন মাঝে মাঝে এক্সারসাইজের ফলে ইনজুরি হয় না? হ্যাঁ স্যার। ক্রিকেটারদের দেখবেন মাঝে মাঝে হ্যামস্ট্রিং ইনজুরি হয়, ঠিক আছে, খেলার সময়। তো এটা তো একটা অপোজিট ভিউ, মানে আপনি এগ্রি করতেছেন যে আমাদের স্বাস্থ্যের জন্য এক্সারসাইজ গুরুত্বপূর্ণ, বাট এক্সারসাইজ মাঝে মাঝে হচ্ছে মানে ইনজুরি ঘটায়। দিস ইজ ইউর কনসেশন পয়েন্ট, বুঝতে পারছেন হ্যাঁ ভাই? স্যার। স্যার মানে ঠিক আছে, হয়েছে কি স্যার, আমি যে দুইটা স্ট্রংলি লজিক দিলাম উপরে, ওই দুইটা লজিকের মানে কিছু ল্যাকনেসও আছে, এরকম ওইটাই আমি স্বীকার এরকম করবো মানে। এক্সাক্ট ওইটাই ওইটাই, ঠিক আছে। এবং আপনি বলতে পারেন হচ্ছে এই লজিকটার একটু খারাপ দিকও আছে, হালকা করে ওই জায়গাা দিয়ে দিব এই এই এটাই বিষয়গুলো। এটাই ফুচকার দেন, ফুচকা দেখতে সুন্দর, খেতে ভালো, কিন্তু আনহেলদি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, হচ্ছে বুঝতে বিষয় আর কি, পারছি। ঠিক আছে। রিজন ওয়ান হচ্ছে হ্যাঁ দেখতে সুন্দর, রিজন টু হচ্ছে খেতে ভালো, কনসিস্টেন্ট পয়েন্ট হচ্ছে আনহেলদি। বুঝা গেছে ভাই? হ্যাঁ, স্যার ওই এই যে আনহেলদি আপনি আবার দুই তিনটা এক্সাম্পল দিব তার। আপনি যখন বলতেছেন আনহেলদি বলতেছেন, দেন এটার এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল ওয়ান দিবেন, এক্সাম্পল হ্যাঁ টু বুঝতে দিবেন, পারছি, ঠিক বুঝতে আছে। পারছি স্যার। সমস্যা নেই, আমি ওকে স্যার। আপনাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা অবশ্যই ডক ফাইল চেক করবেন, অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে অবশ্যই অবশ্যই লিখবেন, ঠিক আছে। সো টেমপ্লেটটা তো মুখস্থ করবেন, লিখে পাঠাবেন, দেন আমি জিনিসটা বুঝতে পারবো, দেখে আপনাদেরকে ফিডব্যাক দিব। আজকে শুধুমাত্র আমরা এগ্রি ডিসএগ্রি প্রম্পটের টেমপ্লেট নিয়ে ডিসকাস করছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অপোজিং ভিউ পয়েন্ট, আমাদের আর দুই ধরনের প্রম্পট বাকি আছে, অপোজিং ভিউ পয়েন্টস, ক্লেম রিজন। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু স্যার নাই, আপনি একটু শেষ করি ওই দুইটা প্রম্পট, একটু শেষ করি ওই দুইটা প্রম্পট। এমন না হচ্ছে যে মানে টেমপ্লেট টোটাল ডিফারেন্ট, জাস্ট আমি নেক্সট ক্লাসে দেখাই দিব হচ্ছে এগ্রি ডিসএগ্রির সাথে ওই টেমপ্লেট গুলো আসলে কোথায় ডিফার করতেছে, ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। আর রাইটিং এর সাথে সম্পর্কিত আরো কিছু বিষয় আছে, আপনার ট্রানজিশন, কোহিশন, তারপর হচ্ছে আপনার প্রুফ রিডিং, গ্রামাটিক্যাল মিস্টেক গুলোতে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে। জি আলামিন ভাই বলেন। স্যার আপনি যে আমাদের স্যার 10টা দিচ্ছেন পিডিএফ, স্যার এই 10টা হুম, পিডিএফ এর সব টপিক গুলো আছে, এগুলা কি 152টা কভার হয়ে যাবে? 100, আমি তো 10টা দিচ্ছি যে ওগুলো তো রিডিং, ওগুলো তো রিডিং ম্যাটেরিয়াল। রিডিং ম্যাটেরিয়াল তো লেখা স্যার, এটা তো আপনি বলেন ক্লাসের আগে এগুলো অবশ্যই পড়তে, আমি ভাবছি হয়তো বা এগুলা এডাব্লিউ এর সাথে রিলেটেড টপিকের যেগুলো আসবে ওই টাইপের আপনি গুলো ভুল, কিছু। শুনুন শুনুন, আমি 10টা ফাইল প্রথমে দিয়েছিলাম হচ্ছে যেখানে সাপোর্ট কন্ট্রাস্ট ওয়ার্ড আছে, ঠিক আছে। আপনি হ্যাঁ দেখবেন স্যার। ভালো করে লিখবেন সাপোর্ট কন্ট্রাস্ট, সাপোর্ট কন্ট্রাস্ট গুলো আপনাকে হচ্ছে ভালো করে মেমোরাইজ করতে হবে। এগুলো আপনার কাজে লাগবে হচ্ছে টেক্সট কমপ্লিশন সলভ করতে। এরপর আমি আর 10টা পিডিএফ আপলোড করছি যেগুলো হচ্ছে রিডিং মেটেরিয়াল, যেটা আপনার ব্রেনকে জিআরই আরসির সাথে, জিআরই লেভেলের আরসির সাথে হচ্ছে ইউজ টু করানোর জন্য। বোঝা গেছে জিনিসটা? আপনি জাস্ট আপনার ব্রেনকে ট্রেন করবেন। তবে হ্যাঁ স্যার। মনে রাখবেন, প্যাসেজ আমি যেগুলো দিচ্ছি এর চাইতে কঠিন আপনাকে, আপনি যেগুলো এনকাউন্টার করবেন মেন এক্সামে, ঠিক আছে, ওগুলো কিন্তু এটার চাইতেও বেশি টাফ হবে। সো ট্রাই করেন এগুলোতে একটু কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, ঠিক আছে। হ্যাঁ সো স্যার। আজকের ক্লাস আমাদের এতটুকু, নেক্সট ক্লাসে কথা হবে। ওকে স্যার, ধন্যবাদ।